তাহলে হচ্ছে আজকের বাংলাদেশ বিষয়াবলীর থার্ড লেকচারে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি ডক্টর সিদ্ধার্থ, ইনস্ট্রাক্টর পিটুয়ে। তো প্রথমেই আসলে হচ্ছে গত দিনের কনফিউশন ক্লিয়ার, যেটা হচ্ছে আমি আনসার্স সেকশনে দিয়েছিলাম, তবু এটা হচ্ছে আরেকবার জাস্ট এখানে তুলে দিয়েছি ওই কথাটাই। কনফিউশন ক্লিয়ার আপনাদের যে নাসিরউদ্দিন মাহমুদ সমাচার, এই জিনিসটা। তো আমরা ইতিহাসে হচ্ছে আপনাদের যেটা বলেছিলাম, আমরা চারটা নাসিরউদ্দিন মাহমুদ দেখে আসলে কনফিউজড হয়ে গিয়েছিলাম কোনটা কি। এখানের মধ্যে একটা ব্যাপার আপনাদের একটু ক্লিয়ার করে দিই, যে আমাদের গত ক্লাসের মধ্যে আমরা যে স্লাইড দেখিয়েছিলাম, এখানে দুই ক্ষেত্রেই সুলতান ইলতুৎমিশের পুত্র ছিল লেখা ছিল। এটা নিয়ে হচ্ছে আপনাদের মধ্যে কনফিউশনটা ক্রিয়েট হয়েছে। আমরা এটা আপডেট করে দিব। এখানে মেনশন করে দিয়েছি যে আমরা যে প্রথম যেটা পড়েছিলাম, যে এই যে আমাদের কুতুবুদ্দিন আইবেকের জামাতা ইলতুৎমিশ, ইলতুৎমিশের বড় ছেলের নাম ছিল নাসিরউদ্দিন মাহমুদ, যাকে ইলতুৎমিশ পাঠিয়েছিল তখন যে বাংলায় ইয়স খলজি ছিল। ইয়স খলজি কিন্তু যদিও তার কথা ছিল সে দিল্লির শাসকদের অধীনে থেকে হচ্ছে কাজ করবে, বাট সে হচ্ছে গিয়ে একটু বেশি উঠতেছিল। পরে তাকে দমন করার জন্য কিন্তু তার ছেলেকে পাঠান, এবং পরে হচ্ছে ইয়স খলজিকে দমন করে সে হচ্ছে গিয়ে বাংলার প্রথম তুর্কি শাসক হয়ে যান। আর 1229 সালে দুর্ভাগ্যজনকভাবে নাসিরউদ্দিন মাহমুদ মৃত্যুবরণ করেন। এটা হচ্ছে বড় ছেলে। এরপর লাগে প্যাচটা, কোন কোন ঐতিহাসিক বলে যে নাসির সুলতান ইলতুৎমিশের বড় ছেলের নামেই তার কনিষ্ঠ পুত্রের নাম রাখা হয় নাসিরউদ্দিন মাহমুদ। হ্যাঁ, আবার কোন কোন ঐতিহাসিক বলেন যে না, আরেকটা নাসিরউদ্দিন মাহমুদ যে এটা হচ্ছে তার নাতি। এখন কারটা আমি গ্রহণ করব, কারণ ইতিহাস এখানে আমার ওই জায়গায় গিয়ে দেখা সম্ভব না। স্বাভাবিকভাবে যেটার অথেন্টিসিটি বেশি হবে ওটা আমি পিক করব। আপনারা তবাকত ই নাসিরের নাম শুনে থাকার কথা, ওটা হচ্ছে গিয়ে তখনকার জন্য যে আমাদের ঘুরি বংশ বা ওই টাইমের জন্য সবচেয়ে অথেন্টিক পিস ধরা হয় মিনহাজের। তবাকত ই নাসিরের মধ্যে নাসিরউদ্দিন মাহমুদকে বড় ছেলে এবং ছোট ছেলে, আমরা এখানে যে রেফারেন্সটা নিয়েছি এটা তবাকত ই নাসিরি থেকে নেওয়া, এই কারণে হচ্ছে আমরা এটা গ্রহণ করেছি এখানে। হ্যাঁ, ফকির বাদশাহ, ফকির বাদশাহ হচ্ছে গিয়ে ছোটজন, ছোটজন হচ্ছে ফকির বাদশাহ। হ্যাঁ, তাহলে আমরা কি পেলাম প্রথম কাহিনীর মধ্যে, যে বড় ছেলের নামও নাসিরউদ্দিন মাহমুদ, ছোট ছেলের নামও নাসিরউদ্দিন মাহমুদ ইলতুৎমিশের। বড় ছেলে হচ্ছে গিয়ে ইয়স খলজিকে দমন করে বাংলার প্রথম তুর্কি শাসক হন। এখানে আপনাদের একটা কনফিউশন থাকে, তাহলে যদি সে প্রথম তুর্কি শাসক হয় তাহলে বখতিয়ার খিলজি কি ছিল? বখতিয়ার খিলজি, হ্যাঁ ওরা তুর্কি ছিল ঠিক আছে, কিন্তু ওরা মূলত খিলজি বংশ বলা হতো এদের। বাট অরিজিনালি যদি তুর্কি ডিসেন্ডেন্ট আমি বলি, এটা হচ্ছে গিয়ে এই যে নাসিরউদ্দিন মাহমুদ সে ছিল। এই কারণে হচ্ছে আপনার আমাদের নাসিরউদ্দিন মাহমুদকে প্রথম তুর্কি শাসক বলা হচ্ছে। এটা নিয়ে আর কোনো কনফিউশন নিয়ে রাখার দরকার নাই। সেকেন্ডে ছিল হচ্ছে দিল্লির সিংহাসনে আমরা যাকে দেখেছিলাম, যার নাম ছিল ফকির বাদশাহ, সে হচ্ছে গিয়ে সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহ। সে ছিল ইলতুৎমিশের ছোট ছেলে, এবং সুলতানা রাজিয়ার পর সে হচ্ছে ক্ষমতায় বসে, এবং গিয়াসউদ্দিন বলবন হচ্ছে তার মেয়েকে এই নাসিরউদ্দিন মাহমুদ শাহের সাথে বিয়ে দেয়। পরবর্তীতে হচ্ছে এই নাসিরউদ্দিন মাহমুদের মৃত্যুর পর গিয়াসউদ্দিন বলবন ক্ষমতায় আসে। এখন অনেকে বলে যে বিষ প্রয়োগ করে মেরে ফেলছিল মেয়ের জামাইকে। এখন অনেক কনস্পিরেসি থিওরি আছে, আমরা ওদিকে না যাই। হ্যাঁ, তাহলে এই দুইটা ক্লিয়ার। এবার 3 নম্বরে আসি হচ্ছে আমাদের বুগরা খানের ব্যাপারে। বুগরা খান কে ছিল? এটা হচ্ছে গিয়াসউদ্দিন বলবনের ছেলে। যখন বাংলা শাসনকর্তারা বারবার ওই সময় বিদ্রোহ করত, তখন হচ্ছে তার ছেলেকে সে বাংলার গভর্নর হিসেবে নিয়োগ করেন। এবং দেখা গেল কি বলবনের মৃত্যুর পর হচ্ছে বুগরা খান নাসিরউদ্দিন মাহমুদ শাহ নাম ধারণ করে স্বাধীন সুলতান হিসেবে তখন সে বাংলা শাসন করতে থাকেন। আবার এই সময় কিন্তু দিল্লির সুলতান ছিলেন তার ছেলে হচ্ছে কায়কোবাদ, অর্থাৎ বুগরা খান সে হচ্ছে বাংলায় শাসক হিসেবে ছিল, তার ছেলেকে সে নিয়োগ করেছে আপনার দিল্লির জন্য। এরপর হচ্ছে আমরা লাস্টে যে মাহমুদ তা জানবো, সেটা হচ্ছে গিয়ে আমাদের যে পড়েছিলাম যে পরবর্তী ইলিয়াস শাহী বংশ, যে আমার তো প্রথমে ইলিয়াস শাহী যুগটা ছিল, এরপরে কিন্তু রাজা গণেশ এবং তার বংশধর এরা বেশ কিছুদিন রাজত্ব করেছে। এরপর যখন তাদের মধ্যে দুর্বল শাসক একজন দেখা দেয়, তাকে হচ্ছে হত্যা করে নাসির খান নামে একজন ক্ষমতায় আসে, এবং তাকে সরিয়ে ইলিয়াস শাহের এক বংশধর মাহমুদ, সে হচ্ছে তখন আবার নাসিরউদ্দিন মাহমুদ শাহ নামে সে ক্ষমতায় বসে, এবং ইতিহাসে সে এ নামেই পরিচিত হয়। তাহলে আমরা টোটাল
4টা হচ্ছে নাসিরউদ্দিন মাহমুদ পেয়েছে এখানে, আপনাদের যতটুকু পড়িয়েছিলাম। মজার ব্যাপার হচ্ছে কি, নাসিরউদ্দিন মাহমুদ কিন্তু আরো আছে। তো এটা নিয়ে হচ্ছে আমরা আর প্যাচ লাগাবো না। 5 নাম্বারে যদি নাসিরউদ্দিন মাহমুদ বলেন, তুগলক বংশের শেষ সুলতানের নামও কিন্তু নাসিরউদ্দিন মাহমুদ। ঠিক আছে, সো এটাই বুঝতে পারতেছেন যে তখনকার যুগে নাসিরউদ্দিন মাহমুদ নামটা তাদের খুবই পছন্দ ছিল, এ কারণে মানে সমানে হচ্ছে তারা নাম দিছে। মানে আমার সার্চের মধ্যে আমি এই 5টা নাম পেয়েছি, আরো কত ভিতরে নাসিরউদ্দিন মাহমুদ আছে আর বলাই বাহুল্য। সো এটা অত বিগ ডিল না, এটা হচ্ছে আমরা মাথায় ছেড়ে ফেলেন এই নাম। আচ্ছা, মাহমুদ মানে বেশি লেগ ফ্রেন্ড আছে। হ্যাঁ, নাসিরউদ্দিন খুব চলতো ওই সময়ে। আচ্ছা, এরপর আপনারা আরেকটা আপনাদের উত্তর দেখেছিলাম, সেটা হচ্ছে আমাদের মালাধর বসু সমাচার। মালাধর বসু গুণরাজ খান এই উপাধিটা কে কাকে দিছে, কখন দিছে, এবং কে কার আমলে পৃষ্ঠপোষকতা করছে, এটা নিয়ে একটা প্যাচ ছিল। আমাদের ইতিহাসের মধ্যে যেরকম ঐতিহাসিকদের বিভিন্ন দ্বন্দ্ব আছে, তেমনি আপনারা হচ্ছে আমাদের ইতিহাসের মধ্যে তো দেখছেন শহীদুল্লাহ একটা বলেছে, সুকুমার একটা বলেছে, হ্যাঁ। তো এখানেও কিন্তু বিভিন্ন পণ্ডিতের বিভিন্ন মত। এই মালাধর বসু নিয়েও কিন্তু সেম সমস্যা। এখন মালাধর বসু সে মেনশন করে গিয়েছিল কি যে গৌরেশ্বর দিলানাম গুণরাজ খান। এখন সে মেনশন করে গেছে কি যে গৌরেশ্বর দিছে তাকে। এখন এই গৌরেশ্বরটা কে, কোন গৌরেশ্বর? এটা কি রুকনউদ্দিন বরবক শাহ, নাকি আলাউদ্দিন হোসেন শাহ, নাকি আমার হচ্ছে শামসুদ্দিন ইউসুফ শাহ? এটা কিন্তু ভাই আমরা কেউ জানি না। এবং আমি যে এই 3টা নাম বললাম, 3 বইয়ে কিন্তু এই 3টা রেফারেন্স আছে। ঠিক আছে, তো আপনাদের জানার স্বার্থে এই 3টাই জানতে হবে। এবং এটা বিশ্বাস রাখেন, বিসিএস এ যাবত এরকম কনফিউজিং প্রশ্ন একটাও আসেনি। ঠিক আছে, সো এগুলো নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নাই। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে পৃষ্ঠপোষকতা, যেটা এখানের মধ্যে আপনারা একটু কনফিউজড হয়ে গেছেন যে নুসরত শাহর ওখানে কেন আমরা ছুটি খান বা ওটা রাখিনি, হ্যাঁ, শ্রীকর নন্দীকে রাখিনি, এটা একটা ইয়ে ছিল। মজার ব্যাপার হচ্ছে মাহবুল আলমের একটা বাংলার ইতিহাস যে একটা গ্রন্থ আছে, ওখানের মধ্যে কবীন্দ্র পরমেশ্বর ও শ্রীকর নন্দী দুইজনকে একই ব্যক্তি বলা হয়েছে, এবং এটার পক্ষে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মত দেন। এখন ওই দুইজনকে যদি আমি একই ব্যক্তি ধরি, তাহলে সেটা আলাউদ্দিন শাহের আমলেই। এখন আপনি যদি আবার আলাদা ধরেন, তখন হচ্ছে গিয়ে কবীন্দ্র পরমেশ্বর আলাউদ্দিন শাহ বলতে পারি, আবার শ্রীকর নন্দীকে বলতে পারি হচ্ছে আমাদের নুসরত শাহের আমলে। মানে প্যাচগুলো ধরতে পারছেন কিনা আপনারা? হ্যাঁ, তো এরকম হচ্ছে যেগুলোর একাধিক আনসার থাকে, এই ধরনের এগুলো প্রশ্ন পরীক্ষায় আসে না। ঠিক আছে, তো এই কারণে পারপ্লেক্সড হওয়ার দরকার নাই, জাস্ট ইনফরমেশনটা মাথায় রাখেন এই। আচ্ছা, আজকে তাহলে আমরা আমাদের মেইন লেকচারটা শুরু করি। আচ্ছা, বুঝেন নাই, এটাই মাথায় রাখেন যে মালাধর বসু এটাকে গুণরাজ খান উপাধি দিছে, আপনারা ধরে নেন যে এটা রুকনউদ্দিন বরবকশা, এটা একটাই মাথায় রাখেন। আর কবীন্দ্র পরমেশ্বর রচনা করছিল, এটা ধরেন হচ্ছে আমাদের আলাউদ্দিন হোসেন শাহের আমলে। এবং আপনার যেটা শ্রীকর নন্দী, এটা আলাউদ্দিন হোসেন শাহ মাথায় রাখেন, নুসরাত শাহ মাথায় রাখেন। এক্সামের অপশনে যেটা আসবে এটা দিবেন, একটাই দিবে উত্তর। ঠিক আছে, এই। তো আমরা হচ্ছে এখন যাব হচ্ছে মুঘল আমলে। তো দিল্লি সালতানাতের আমরা যেটা দেখেছিলাম যে 320 বছর এই সাম্রাজ্যটা টিকে ছিল, তার মধ্যে টোটাল 5টা বংশ শাসন করে। হ্যাঁ, যে প্রথমে হচ্ছে আমাদের দাস বংশ, তারপর খলজি বা খিলজি বংশ, তুঘলক বংশ, সৈয়দ বংশ এবং লোদি বংশ। টোটাল 5টা বংশের শাসন করার পর কিন্তু আমরা দেখতে পাবো দিল্লি সালতানাতের প্রদীপ নিভে গেছে। এই জায়গায় চলে আসবে আমাদের মুঘলরা। তাহলে আমরা যে দেখেছিলাম যে তরাইনের যুদ্ধক্ষেত্রে যে সুলতানাতের জন্ম হয়েছিল, পানিপথের যুদ্ধক্ষেত্রে কিন্তু তার শেষ হয়ে যায়। আমরা দেখেছিলাম শিহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি তরাইনের যুদ্ধক্ষেত্রে বিজয়ের পতাকা উড়িয়েছিল, আর পানিপথের যুদ্ধক্ষেত্রে দেখব সেই পতাকা অস্তমিত হয়ে যাবে ইব্রাহিম লোদির হাতে। ইব্রাহিম লোদিকে পরাজিত করে এখন পতাকা উড়াবে কে? দেখি বলেন, কার কথা বলছি? মুঘল সাম্রাজ্যের পতাকা উড়াবে এখন কে? এখন উড়াবে আমাদের বাবর, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। কোথায় উড়াবে? উড়াবে হচ্ছে পানিপথে, যেখানে মুঘল সূর্যোদয় হয়েছিল, দিল্লির অদূরে হরিয়ানার একটা জায়গায়।
যেটার পাশ দিয়ে আবার যমুনা নদী বয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের বাবর সাহেব, মিস্টার শত্রুজ। তাহলে এখানে হচ্ছে আমাদের এবার মুঘল সাম্রাজ্যের পতাকা উড়বে। তাহলে পানিপথের যুদ্ধ বেশ ইভেন্টফুল, কিন্তু একটা জায়গায় পানিপথ দেখবেন ইতিহাসের অনেক বিখ্যাত যুদ্ধ হচ্ছে এখানে হয়েছিল। কেন এখানে হয়েছিল? কারণ ওই জায়গাটা কিন্তু হচ্ছে রাজধানী থেকে একটু অদূরে ছিল, আবার স্পেস অনেক বেশি ছিল, আপনার সহজেই সৈন্য আনা যেত, পাশ দিয়ে আবার নদী যেত, অর্থাৎ যুদ্ধ করার জন্য পারফেক্ট জায়গা, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, এটাই হচ্ছে সেই পানিপথ। বাহ, পানিপথে গেছেন। আচ্ছা, তাহলে পানিপথের যে প্রথম যুদ্ধ, এখানে সালটা খুবই গুরুত্বপূর্ণ, 1526 সাল। এই প্রথম যুদ্ধ হয়েছিল মোগল সম্রাট বাবর এবং দিল্লির সুলতান ইব্রাহিম লোদির সাথে। হ্যাঁ, তাহলে শেষ সুলতান, দিল্লি সালতানাতের শেষ সুলতান ইব্রাহিম লোদির সাথে যুদ্ধ হয়। এই যুদ্ধে কিন্তু সম্রাট বাবর জয়লাভ করেন এবং মোগল সাম্রাজ্যের সূচনা হয়। এবং এই যুদ্ধের একটা স্পেশাল ইভেন্ট ছিল, এই যুদ্ধে বাবর প্রথম ভারতে কামানের ব্যবহার করেন। তাহলে প্রথম যুদ্ধ কখন হয়েছিল? 1526 সালের 21শে এপ্রিল। এবং যুদ্ধ হয়েছিল কোথায়? যমুনা নদীর তীরে। পানিপথটা হচ্ছে যমুনা নদীর তীরবর্তী। পানিপথ এখন নাম পানিপথ, যেমন আপনার নাম জান্নাতুন রাখছে এরকম। তো পানিপথের হচ্ছে যে বলেছিলাম যে এখানে বেশ ইভেন্টফুল কিছু যুদ্ধ হয়েছিল। হ্যাঁ, তো পানিপথের দ্বিতীয় যুদ্ধ যেটা, সেটা হচ্ছে 1556 সালে হয়। কার কার মধ্যে? মোগল সম্রাট আকবরের সেনাপতি বৈরাম খাঁর সঙ্গে আফগান সেনাপতি হেমচন্দ্র বিক্রমাদিত্য হিমুর। এই যুদ্ধে হচ্ছে বৈরাম খাঁ জয়লাভ করে। হ্যাঁ, আমরা সালগুলো মনে রাখবো, আর কার সাথে কার যুদ্ধ হচ্ছে এটা একটু মনে রাখবো। হ্যাঁ, বৈরাম খাঁ ভার্সেস হিমু, দ্বিতীয় যুদ্ধে। এবার আসি হচ্ছে তৃতীয় যুদ্ধ, 1761 সাল। এটা হয়েছিল কার মধ্যে? আফগান সম্রাট আহমদ শাহ আবদালি অর্থাৎ দুররানি সাম্রাজ্যের সঙ্গে ভারতের মারাঠা সাম্রাজ্যের মধ্যে। এই যুদ্ধে দুররানি সাম্রাজ্যের জয় হয়। হ্যাঁ, তাহলে সালটা মনে রাখবো 1761। তাহলে তিনটা টোটাল যুদ্ধ হয়েছিল, প্রথমটা 1526, পরেরটা 1556, তৃতীয়টা 1761। তার মধ্যে আমাদের বাবর জয়লাভ করেছিল 1526-এ, যার মধ্য দিয়ে মুঘল সাম্রাজ্যের যাত্রা শুরু হয়। হ্যাঁ, এখানে হচ্ছে বৈরাম খাঁ জয়লাভ করেছে, মানে যখন এই যুদ্ধটা হয় আকবরের বয়স কিন্তু মাত্র 12 কি 13 বছর। হ্যাঁ, তো বৈরাম খাঁ ছিল তার সেনাপতি, সে জয়লাভ করেছে, মানে আপনার সেনা বাহিনী জয়লাভ করলেও কার হবে? কার নামে জয়ধ্বনি হবে? রাজার নামেই তো জয়ধ্বনি হবে। ঠিক আছে, তো এই কারণে এটা আকবরই লেখা। আশা করি কনফিউশন ক্লিয়ার হয়েছে। মুঘলরা ছিল হচ্ছে তুর্কমেনিস্তান থেকে আসছে, মানে মধ্য এশিয়া, উজবেকিস্তান, বেসিক্যালি ফারগানা, ওখান থেকে তুর্কিস্তান বলে। তাহলে এবার আসি আমরা বাবর সাহেবের কাছে। তাহলে 1526 সালে আমাদের ইব্রাহিম লোদিকে প্রথম পানিপথের যুদ্ধে পরাজিত করে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন সম্রাট বাবর। তাহলে এই হচ্ছে তাদের বংশ তালিকা। মানে বড় বংশ তালিকা বলতে সবার তো আর নাম নেই, যারা ইভেন্টফুল ইম্পর্টেন্ট ছিল, যে বাবর, বাবরের ছেলে হুমায়ুন, তার ছেলে আকবর, তারপর জাহাঙ্গীর, শাহজাহান, আওরঙ্গজেব, আর সর্বশেষ মুঘল সম্রাট ছিল দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। কিভাবে মনে রাখবো এই নামগুলো? ইম্পর্টেন্ট, ওয়ান বাই ওয়ান। বাবার হইল একবার জ্বর, সারিল ঔষধে। বাবার দিয়ে বাবর, হইল দিয়ে হুমায়ুন, একবার দিয়ে আকবর, জ্বর দিয়ে জাহাঙ্গীর, সারিল দিয়ে শাহজাহান, ঔষধে আওরঙ্গজেব। তাহলে এই যে ছয়টা, এই ছয়জন খুব ইম্পর্টেন্ট। এই কারণে হচ্ছে আমরা ছন্দে ছন্দে এটা মনে রাখতে পারি। ঠিক আছে, বাবার হইল একবার জ্বর, সারিল ঔষধে। বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, আর হচ্ছে আওরঙ্গজেব। না, এখানের মধ্যে হচ্ছে সাল লাগবে না, আমি বলে দিব যদি লাগে। তাহলে বাবর কোত্থেকে এসেছিল আপনারা অনেকেই বলতে চেয়েছেন। হ্যাঁ, বাবর এসেছিল, বাবরের জন্ম কোথায় দেখেন? উজবেকিস্তানের ফারগানাই, তার পিতৃভূমি। মজার ব্যাপার হচ্ছে কি, বাবর কিন্তু পিতার দিক থেকে তৈমুর লং এর বংশধর, আবার মাতার দিক থেকে চেঙ্গিস খানের বংশধর। মানে দুই লেজেন্ডের ব্লাড তার মধ্যে মিক্সড আপ হয়েছে। এই কারণে আসলে এত সে পরাক্রমশালী ছিল। তো বাবরের হচ্ছে ফার্সি শব্দের অর্থ হচ্ছে বাঘ, মতান্তরে এটা তুর্কি শব্দ অনেকে বলেন, যার অর্থ সিংহ। তাহলে বাঘ বা সিংহ। তাহলে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। আর
তিনি প্রথম সম্রাট যে নিজ আত্মজীবনী রচনা করেছিলেন। তাহলে প্রথম সে অটোবায়োগ্রাফি রচনা করেন। এটার নাম কি ছিল? তুজক ই বাবর, তুর্কি ভাষায় এটা লেখা। তাহলে আমরা জানি উনি হচ্ছে বাবরি মসজিদ প্রতিষ্ঠা করেছিল, যেটা হচ্ছে 1992 সালে ধ্বংস করা হয়। এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। হ্যাঁ, তাহলে কন্ট্রোভার্সির দিকে আমরা ওদিকে না যাই। তাহলে হচ্ছে বাবর উজবেকিস্তানের ফারগানা, যার অর্থ হচ্ছে বাঘ বা সিংহ, দুই দিকের হচ্ছে সে ব্লাড ছিল তার, তৈমুর লং, চেঙ্গিস খান, এবং সে প্রথম আত্মজীবনী লাভ করে যার নাম হচ্ছে তুজক ই বাবর। উজবেকিস্তান এখন আলাদা রাষ্ট্র। না, সাল লাগবে না, সাল যেগুলো লাগবে আমি বলবো। তাহলে বাবরের সমাধি আছে হচ্ছে বাগ ই বাবর, এটা হচ্ছে আফগানিস্তানের কাবুলে, এখানে হচ্ছে বাবরের সমাধি আছে বাগ ই বাবরে। আচ্ছা, এরপর চলে আসলো তার ছেলে হুমায়ুন সাহেব। তাহলে ওই যে বাবার হইল, বাবার দিয়ে বাবর, হইল দিয়ে হুমায়ুন। হুমায়ুন ছিলেন প্রথম বাংলায় আগমন করতে চাওয়া মুঘল সম্রাট। বাবর কিন্তু হচ্ছে বাংলায় ওই সময় ইন করে নাই। কারণ কি? আপনার যদিও সে ইব্রাহিম লোদিকে পরাজিত করছে, বাট আফগান শাসন কিন্তু তখনও বাংলায় চলছিল। এখন আপনার হুমায়ুনের খায়েশ হয়েছে আমি বাংলার দিকে যাব। হ্যাঁ, ফাইন, কোনো সমস্যা নাই। যেটা ঝামেলা ছিল সেটা হচ্ছে ওই সময় বাংলার অর্থাৎ গৌড়ের যে ক্ষমতায় বসেছিল তার নাম হচ্ছে শেরশাহ, 1538 সালে। হ্যাঁ, শেরশাহ গৌড়ের ক্ষমতা সে দখল করে। সে ছিল জাতিতে আফগান। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, যখন মোগলরা ছিল তখন কিন্তু আফগান ভার্সেস মোগল, মানে কঠিন লেভেলের ফাইটিং চলতো, কে কাকে হটাতে পারবে এটা নিয়ে কঠিন কাহিনী। আফগান ভার্সেস মোগল বা মুঘল, যেটাই বলেন। তো পরীক্ষায় যদি আসে প্রথম বাংলায় আগমন করতে চাওয়া মুঘল সম্রাটকে, এটা হচ্ছে হুমায়ুন। তো কাহিনী যেটা বলছিলাম যে বাংলায় তখন শেরশাহ দখলে, গৌড়। এখন শেরশাহর যখন এত পরিপত্তি, হ্যাঁ, তো স্বাভাবিকভাবেই হুমায়ুন চিন্তা করলো যে শালা তো দিল্লির দিকেও চোখ দিতে পারে, দিল্লির দিকে চোখ দিলে সে দিল্লি দখল করে ফেলবে, আমার কি হবে। এখন সে শেরশাহকে দমন করার জন্য কি করলো? সে হচ্ছে বাংলা অভিমুখে যাত্রা শুরু করলো। এখন শেরশাহ কিন্তু চালাক পার্টি। সে কি করলো? সে যখন দেখছে যে হুমায়ুন বাংলার দিকে আসতেছে, সে সুন্দর করে বাংলাকে হচ্ছে ইজি টু, মানে এন্ট্রি এরকম অবস্থায় দিয়ে গেছে, মানে অরক্ষিত করে সে বের হয়ে গেছে। এখন হুমায়ুন তো বলছে বাহ, বাংলা তো খালি, চমৎকার, সে ঢুকে গেল। এখন বাংলায় ঢুকে, বাংলা তো খুবই সুন্দর ছিল তখন, এত সমৃদ্ধশালী চারিদিকে, এত সুন্দর সবুজ, তার তো মন ভালো হয়ে গেল। সে বাংলাকে নামকরণ করলো, এটা হচ্ছে জান্নাতাবাদ। হ্যাঁ, জান্নাতের মতো সুন্দর আমার বাংলা। তো এদিকে তো অল আর গোয়িং অন ফাইন, সে প্রায় 6 মাস হচ্ছে এখানে আনন্দ ফুর্তি করতেছে, এরকম একটা ব্যাপার। এদিকে শেরশাহ কঠিন চিপা বুদ্ধি তার। সে করলো কি? সে তো বাংলা ঢুকছে, এখন বাংলা থেকে যে আগ্রার পর্যন্ত আপনি যাবেন, এই পথের মধ্যে দুইটা জায়গা ছিল, যে দুইটা জায়গাকে হচ্ছে ব্লক করে দিলে আলটিমেটলি আপনি আগ্রা পর্যন্ত পৌঁছাতে পারবেন না। হ্যাঁ, তো সে কি করলো? সে হচ্ছে ওই দুইটা জায়গা, একটা হচ্ছে জৌনপুর আর একটা কনৌজ, এই দুইটা জায়গা সে হচ্ছে ব্লক করে দেয়, মানে ওগুলোকে আক্রমণ করে। এখন সে তো আর ব্যাক করতে পারবে না, সে কঠিন একটা মুসিবতে পড়ে গেল, বাংলার মধ্যে সে আটকাইছে। এখন এটা যখন সে শুনছে, এবং আরেকটা জিনিস সে শুনলো কি, সে যখন বাংলায় আনন্দে মত্ত, ওদিকে সে শুনছে যে তার সৎ ভাই ছিল একজন হিন্দল, সে হচ্ছে দিল্লির ক্ষমতা দখল করে ফেলতেছে, এরকম একটা কথা তার কানে আসছে। এখন সে যখন আবার বাংলা থেকে দিল্লিতে অ্যাটাক করতে যাবে, এরকম একটা ব্যাপার, সে যখন যাত্রা শুরু করলো, তখন হচ্ছে শেরশাহ লুকাই ছিল কনৌজ নামক জায়গায়। ওখানে তার সাথে কনৌজের যুদ্ধ হয় 1540 সালে। ওই যুদ্ধে কিন্তু আলটিমেটলি সে হেরে যায়, এবং পরবর্তীতে পরের বছর আবার হুমায়ুন শক্তি সঞ্চয় করে আবার সে তার এগেনস্টে যুদ্ধে নামে, শেরশাহর এগেনস্টে 1541-এ, কিন্তু লাভ হয় না, আলটিমেটলি সে হেরে যায়, এবং দিল্লির ক্ষমতাও সে শেরশাহর কাছে হারাই ফেলে।
এই 1540 সালে। এই যে 1540 থেকে 1555, এই 15 বছর মুঘল সাম্রাজ্যের মাঝখানে অল্প করে ঢুকে যায় কি আফগানের সুরি সাম্রাজ্য, অর্থাৎ সুরবংশের শাসন। হ্যাঁ, এটা আমরা সামনে পড়বো। এখানে হচ্ছে আবার শেরশার কথা চলে আসবে। হ্যাঁ, এটাই আপনার যে প্রথমে তো কনৌজের যুদ্ধ হইল, কনৌজের যুদ্ধের পরে যেটা হয়েছে ওইটাকে বিলগ্রামের যুদ্ধ বলা হয়। চৌসার আর হচ্ছে কনৌজ বা বিলগ্রাম, এই দুইটা পরপর যুদ্ধ হয়। তো সম্রাট হুমায়ুন আসলে হচ্ছে পরবর্তীতে পুনরায় ক্ষমতা গ্রহণ করে 1555 সালে, আর মারা যান হচ্ছে উনি দুর্ভাগ্যজনকভাবে 1556 সালে তার পাঠাগারের সিঁড়ি থেকে পড়ে। তার দিন পানা নামে একটা দুর্গ ছিল, ওটার পাঠাগারের সিঁড়ি থেকে পড়ে উনি মারা যান। এবং মজার ব্যাপার হচ্ছে কি সম্রাট হুমায়ুনের কিন্তু ডাকনাম সেই নাসির উদ্দিনই ছিল। তাহলে আমাদের নাসির উদ্দিন কিন্তু এখনো ছাড়ছে না। তাহলে আমরা যে এই যে বলছিলাম সুরশাসন দিল্লির ক্ষমতায় কে, আমাদের শেরশাহ কিন্তু তাকে হারিয়ে ঢুকে গেল। তাহলে সুরশাসনের প্রতিষ্ঠাতা কে হবে? শেরশাহ হবে। উনি চৌসার এবং কনৌজের যুদ্ধে ওনাকে পরাজিত করেন। এই যে কনৌজের ওই জায়গার আরেকটা নাম হচ্ছে বিলগ্রাম। হ্যাঁ, তো অনেকে বিলগ্রামের যুদ্ধ বলে। হ্যাঁ, 39-40 এই সালগুলো নিয়ে হচ্ছে বেশি কনফিউজ হওয়ার দরকার নাই, ঠিক আছে? হ্যাঁ, শেরশাহ হচ্ছে গিয়ে কঠিন লেভেলের জিনিস ছিল। তো এই হচ্ছে শেরশাহ, শেরশাহ সুরি। উনি ছিলেন সুরি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং বাংলায় কিন্তু উনি আগেই আফগান শাসন প্রতিষ্ঠা করে ফেলছেন। তো তবে উনি কিছু হচ্ছে ভালো কাজ করছিলেন, সেটা হচ্ছে উনি দাম নামক মুদ্রার প্রচলন করেন এবং রুপি নামক মুদ্রার প্রবর্তনের কৃতিত্ব তার। তাহলে দাম আর হচ্ছে রুপি এই দুইটা সে চালু করেন। সে এসে করেন কি ঘোড়ার ডাক ব্যবস্থা চালু। আগে যখন কোনো নিউজ পাঠানো হতো হচ্ছে রানার, মানুষকে দিয়ে নিউজ দেখা যেত কি দৌড়ে দৌড়ে তারা দিয়ে যাচ্ছে। বাট প্রথম হচ্ছে শেরশাহ উপলব্ধি করলেন যে আমার সাম্রাজ্য তো অনেক বড় হয়ে গেছে, এখন সাম্রাজ্য যখন বড় তখন হচ্ছে গিয়ে আমার তো আর মানুষের উপর ভরসা করলে চলবে না, তারা দৌড়ে দৌড়ে কতক্ষণে পৌঁছাবে। তখন সে চিন্তা করলো যে আমি ঘোড়সওয়ারের মাধ্যমে হচ্ছে আমার ডাকটা আমি পাঠাবো। হ্যাঁ, ওখান থেকেই সে ঘোড়ার ডাক ব্যবস্থা চালু করেন। আবার হচ্ছে সে চালু করেছেন গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, যেটা সড়কি আজম নামে পরিচিত, যেটা নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে দিল্লি অনেকে পাকিস্তান পর্যন্ত বিস্তৃত এটা বলেন। হ্যাঁ হ্যাঁ, ঘোড়া তো সবসময় ডাকতো, কোনো সমস্যা নাই, কিন্তু ঘোড়ার ডাক আর ওই ডাক ডিফারেন্ট আছে। এটা হচ্ছে সেই আমাদের চিঠি, ঘোড় শহরের মাধ্যমে চিঠি। তাহলে উনি কি করেছেন? উনি হচ্ছে ভূমি রাজস্ব ব্যবস্থা সংস্কার করেন। উনি কবুলিয়ত আর পাট্টা প্রথার প্রবর্তন করেন। তাহলে হোয়াট ইজ দিস কবুলিয়ত আর পাট্টা? এটা ছিল একটা সিস্টেম। উনি একটা সিস্টেম করলেন কি, উনি যখন আপনার ক্ষমতায় বসলেন উনি হচ্ছে ভূমিগুলো মানে আবার জরিপ শুরু করেন, ভূমি জরিপ যে কি পরিমাণ আছে না আছে। তারপর সে করলো কি, সে হচ্ছে একটা খাজনা নির্ধারণ করে দিল যে তুমি যা ইনকাম করবা তার 1/3 আমাকে দিয়ে দিতে হবে, এরকম একটা ব্যাপার। আবার সে যে তাদের সাথে এই যে চুক্তি করলো, এটা হচ্ছে সে রিটেন আকারে করে, লিখিত চুক্তিপত্র। এই লিখিত চুক্তিপত্রটাকেই বলা হচ্ছে কবুলিয়ত। আর তারা যে খাজনা দিচ্ছে রাজাকে, এই খাজনা দেওয়ার পর রাজার দিক থেকে হচ্ছে আবার তাদের একটা প্রাপ্তিপত্র দেয়া হতো, রিসিট। ওই রিসিটটাকেও বলা হতো হচ্ছে পাট্টা। তাহলে এটাই হচ্ছে কবুলিয়তার পাট্টা। উনি আবার কি করেছিলেন? উনি হচ্ছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আফগান দুর্গ নির্মাণ করেন। এই হচ্ছে পাট্টা কবুলিয়ত প্রথা, এটা বর্ণনা দেয়া আছে, আপনারা দেখে নেবেন। যে উনি প্রথম ভূমি জরিপের ব্যবস্থা করেন এবং রাজস্ব নির্ধারণ করেন উৎপাদনের উপর 1/3 রাজস্ব উনি নির্ধারণ করেছিলেন। লিখিত চুক্তিপত্র আদায় করতেন যে তোমাদের দাবি দায়িত্ব এবং আমাকে কি পে করবা এটা লিখিত হইতে হবে। এটাই হচ্ছে কবুলিয়ত প্রথা। আর পাট্টা প্রথা কি ছিল? এটা সরকারের কাছ থেকে যে পাচ্ছে তারা এবং খাজনাতে দিচ্ছে, এটার প্রাপ্তিপত্র, এটাকে বলা হতো পাট্টা। তাহলে এটাই হচ্ছে গিয়ে, হ্যাঁ আচ্ছা, পাট্টা বলতে বন্ধক বুঝাইতো। হ্যাঁ, এক কথার এক মিনিং থাকতে পারে। হ্যাঁ, তাহলে এটাই ছিল উনার সময়ের পাট্টা এবং কবুলিয়াত প্রথা। তো এরপর হচ্ছে আমরা তো এতক্ষণ তো দেখলাম শের শাসন মানে সুর শাসন, শেরশার হাত ধরে সুর শাসন। তাহলে 15 বছর চলছে, কিন্তু কোনো সমস্যা নাই। এখন 15 বছরে যে শুধুমাত্র শেরশাহ শাসন করছে ব্যাপারটা এরকম না, কিন্তু
সে কিন্তু আপনার 5 বছর পরেই মরে যায় ক্ষমতা দখল করার, এরপর তার বংশধররা ছিল। এরপর কিন্তু আবার ঠিকই সম্রাট হুমায়ুন আবার পুনরায় ক্ষমতা গ্রহণ করেন। হ্যাঁ, পাট্টা বলতে দলিল লেখা, হ্যাঁ এটার আপনার অনেক ব্যাখ্যা আছে, ঠিক আছে, তো আমি হচ্ছে একটা ব্যাখ্যা দিলাম আর কি আপনাদের। হ্যাঁ, এই যে আপনাদের বলতেছি ধরেন প্রাপ্তিপত্র, হ্যাঁ ওগুলো ওই দলিল টাইপেরই ছিল, রিটেন ডকুমেন্ট, মানে এক একজন আসলে এক এক রকম ভাবে বর্ণনা করছে ব্যাপারগুলো। এটা অত কিছু ভাই ডিটেল মনে রাখতে হবে না, আপনারা জাস্ট পাট্টা কবুলিয়ত প্রথা যে আমাদের শেরশাহ চালু করছেন এটাই হচ্ছে আপনারা মনে রাখেন। হ্যাঁ, কারণ ঐতিহাসিক ব্যাপার ঐতিহাসিকগণ এক এক ভাবে বর্ণনা করছে, এটা হচ্ছে আমি আপনার উইকি রেফারেন্স থেকে পাইছি, এই কারণে আপনাদের এটা জাস্ট বোঝার জন্য মেনশন করে দিলাম। হ্যাঁ, হুমায়ুন মারা গেছে, হুমায়ুন 1556 সালে সে মারা যায়, সম্রাট হুমায়ুন। এখন হুমায়ুনের পর যে ক্ষমতায় আসে 3 নম্বরে, সেটা হচ্ছে আমাদের জালালউদ্দিন আকবর। উনি করেছিলেন কি, বাংলায় মুঘল শাসন শুরু করেন। আপনারা দেখবেন হুমায়ুন কিন্তু বাংলায় আগমন করতে চাইছিল এবং সে ঢুকছে। ঢোকার পর যখন ওই যে তার রাজ্য চলে যাচ্ছে, দিল্লি চলে যাচ্ছে, সে তো ব্যাক করতে গিয়ে ধরা খাইলো এবং সে কিন্তু আউট অফ ভারতবর্ষ হয়ে গেছে, এদিক সেদিক এদিক সেদিক করে ঘুরতো। 15 বছর তার এই অবস্থায় কাটছে। বাট আকবর কিন্তু সে মোগল শাসন শুরু করতে পারছিল, যদিও পুরোটা তার অধিকারে আসে নাই। আমরা এটা দেখবো সামনে। তাহলে যদি পরীক্ষায় আসে যে বাংলায় মোগল শাসন শুরু করেন কে, উত্তর হবে সম্রাট আকবর। তো আকবরের যেটা শাসনকাল সেটা শুরু হয় 1556 সালে। কেন? দেখেন, হুমায়ুন ক্ষমতা গ্রহণ করলো 1555-তে এবং 56-তে সে মারা গেল। এখন তার ওই মৃত্যুর বছরটাতে এই যে দিল্লি নিয়ে ভালোই ক্যাচাল শুরু হয়েছিল, এদিকে আফগানরা টানে, ওদিকে মোগলরা টানে, তাদের মধ্যে টানাটানি। এখন এই ফাঁকে আফগানের তখন যে প্রধানমন্ত্রী বা সেনাপতি ছিল বিক্রমাদিত্য হিমু, সে তখন একটু পাওয়ারে ছিল। সে বলল কি যে আমি হচ্ছে এই যে আমার আসনের বা দিল্লির যে আসন, এটার রিয়েল হকদার। হ্যাঁ, ওইটা যখন সে দাবি করে তখন হচ্ছে গিয়ে আকবরের যে সেনাপতি, আকবর তখন হচ্ছে কিন্তু মাত্র 13 বছর, আকবরের সেনাপতি বৈরাম খা বলে যে না, এটার তো সহি দাবিদার হচ্ছে গিয়ে আমাদের আকবর সাহেব, এবং তার সাথে যুদ্ধ হয়। ওই যুদ্ধের মধ্যে, এই পানিপথের দ্বিতীয় যুদ্ধে হিমুকে পরাজিত করে আকবর ক্ষমতায় বসে এবং এটা সে 1605 সাল পর্যন্ত চালিয়েছিল তার এই ক্ষমতাটা। মোট সময়কাল ছিল 49 বছর। আকবরের যে মন্ত্রিসভা, তার প্রধানমন্ত্রী ছিল আবুল ফজল, অর্থমন্ত্রী ছিল টোডরমল, আর তার সেনা প্রধানের নাম হচ্ছে মানসিংহ। আকবর যখন বড় হয় তখন এটা। তো আকবরের সময় কিন্তু মুঘল সাম্রাজ্য সর্বোচ্চ বিস্তার লাভ করে। আচ্ছা, তো যেটা বলছিলাম, আমাদের হচ্ছে পানিপথের দ্বিতীয় যুদ্ধে যখন হুমায়ুন মারা গেল, তখন যে একটা সংকটের সময় আফগান সেনাপতি হিমু ট্রাই করেছিল যে এই ক্ষমতাটা দখল করার। হ্যাঁ, তো তখন হচ্ছে কিন্তু সে বৈরাম খানের হাতে পরাজিত হয়ে আমরা দেখতে পেলাম কি আকবর ক্ষমতায় গেছে। কত সালে? 1556 সালে। সালটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, 1556। আর তার মন্ত্রী পরিষদ কে কে ছিল? প্রধানমন্ত্রী আবুল ফজল, অর্থমন্ত্রী টোডরমল, সেনাপ্রধান মানসিংহ। তো আকবরের সময় কিন্তু হচ্ছে মোগল আমল, মোগল সাম্রাজ্য সর্বোচ্চ বিস্তার লাভ করেছিল তখন। হ্যাঁ, এবং সাম্রাজ্যটা 15টা সুবা বা প্রদেশে বিভক্ত ছিল। হ্যাঁ, এবং এই যে সুবা, ওখান থেকে কিন্তু আমরা যে সুবে বাংলা বলি বা সুবা বাংলা, এখান থেকে এসছে। আকবর দ্বীন-ই ইলাহি নামক একটা নতুন ধর্ম প্রবর্তন করেন। এটা কিন্তু সমস্ত ধর্মের কনসেপ্ট গুলো নিয়ে এটা করা হয়েছিল এবং সমস্ত ধর্মের জায়গা ছিল এবং সব ধর্মের পণ্ডিতদের কথা শোনা হতো এখানে। হ্যাঁ, এবং এটা অনেকেই ধর্মটা গ্রহণ করেছিলেন। এটার অনুসারী ছিল হচ্ছে 18 থেকে 19 জন। আচ্ছা, এই প্রসঙ্গে আপনাদের, আচ্ছা না, এটা এর সাথে বলবো না, পরে বলবো, সমস্যা নেই। উনি আবার করেছিলেন কি, উনি অমুসলমানদের উপর জিজিয়া করে তীর্থকর রহিত করেন। হ্যাঁ, আপনারা জিজিয়া এবং তীর্থকরের সম্বন্ধে অনেকেই জানেন, বা যোধা আকবর মুভিটা, হ্যাঁ যোধা আকবরের কথা অনেকে বলছেন। সেটা হচ্ছে যে জিজিয়া কর ছিল তৎকালীন হচ্ছে অমুসলমান যারা ছিলেন,
যে তাদেরকে আর্মিতে জয়েন করতে হবে এরকম একটা ব্যাপার, অথবা তুমি যে আমার স্টেটে থাকছো তোমাকে রক্ষণাবেক্ষণের জন্য আমাকে একটা খরচ দিতে হবে, এটাকে জিজিয়া কর বলা হয়। আবার আচ্ছা হ্যাঁ এটা হাইড করে দিলাম। আবার হচ্ছে কেউ যদি তীর্থযাত্রায় তাকে যেতে হতো তাকে ট্যাক্স দিতে হতো। তো এই দুইটা সিস্টেম হচ্ছে বা এই দুইটা কর উনি রহিত করেন, এই দুইটা তার ভালো একটা ডিট ছিল। তাহলে উনি কি করেছিলেন, উনি সর্বোচ্চ বিস্তার তার সময় লাভ করেছিল, 15টা সুবাবা প্রদেশে বিভক্ত ছিল, দিন ই এলাহি নামক নতুন ধর্ম প্রবর্তন করেন, অমুসলমানদের উপর জিজিয়া কর তীর্থকর রহিত করেন। উনি পহেলা বৈশাখ রাজস্ব আদায়ের সুবিধার্থে প্রবর্তন করেন, এটা ছিল কিন্তু আকবরের কৃতিত্ব। উনি একটা পদমর্যাদা প্রথা চালু করেছিলেন তখন, এটাকে বলা হচ্ছে মনসবদারি। হ্যাঁ, যে তোমার পদ এটা, তোমার পদ এটা, মানে তার কোয়ালিটি অনুযায়ী বিভিন্ন পদে ভাগ করা, হ্যাঁ পদমর্যাদা। উনি বাংলা সন ও বর্ষপঞ্জি চালু করেন। আইন আকবরী নামক যে তার একটা গ্রন্থ, অর্থাৎ তার সময়ে হচ্ছে কিভাবে চলতো এটা রচনা করেছেন তার প্রধানমন্ত্রী আবুল ফজল। উনার আকবরের যে রত্ন বা দরবারের যে অনেক কোয়ালিটিফুল মানুষ ছিল তার ওই সভায়, এই কারণে তাকে বলা হতো হচ্ছে নবরত্ন সভা। এবং এই নবরত্ন সভার অন্যতম রত্ন ছিল তানসেন আর হচ্ছে বীরবল। হ্যাঁ, বুলবুলিহীন নামে তানসেন পরিচিত ছিল। তানসেনের তো অনেক লেজেন্ডারি আছে, যে সে হচ্ছে আপনার যখন মানে শুষ্ক মৌসুম, সে বৃষ্টির রাগে বৃষ্টি নামিয়ে ফেলতো। আবার হচ্ছে প্রচন্ড গরম, সে হচ্ছে গিয়ে আপনার ওই বৃষ্টি দিয়ে আবার ঠান্ডা করে ফেলতো। হ্যাঁ, অনেক লেজেন্ড আছে তার, তানসেনের। তো আপনার এখানে এখন আমরা দেখব বাংলায় মোগল শাসন। ওই যে বলেছিলাম যে বাংলায় মোগল শাসনের কিন্তু সূচনা করেছিলেন আমাদের সম্রাট আকবর। হুমায়ুন সে হচ্ছে ইচ্ছা প্রকাশ করেছিলেন যাবে, কিন্তু এটাকে এস্টাবলিশ করেছিলেন হচ্ছে আমাদের সম্রাট আকবর। কিভাবে? ওই যে আফগান শাসক, যে বলেছিলাম যে বাংলায় কিন্তু আফগান শাসন কন্টিনিউ ছিল, আমরা যদিও শের শাহকে দিল্লি থেকে সরাতে পেরেছিলাম, বাট আফগান বংশরা কিন্তু বাংলাতে কন্টিনিউটি তাদের বজায় রাখছিল না। তো ওই আফগান শাসক দাউদ খান কররানীকে পরাজিত করে রাজমহলের যুদ্ধে উনি বাংলায় মোগল শাসন প্রতিষ্ঠা করেন। তাহলে বাংলায় মোগল শাসন প্রতিষ্ঠা হয় কত সালে? 1576 সালে। কোন যুদ্ধে? রাজমহলের যুদ্ধে। সালটা খুবই গুরুত্বপূর্ণ। একটা জিনিস খেয়াল করবেন, উনি কিন্তু দিল্লিতে ক্ষমতায় বসে 1556 সালে, আর বাংলায় বসে 1576 সালে। এটা ভুল করা যাবে না, 20 বছর পর। তবে যেটা ঝামেলা ছিল, উনি বাংলা পুরোপুরি অধিকার করতে পারে নাই। কাদের কারণে? 12 ভূঁইয়াদের কারণে। তখন হচ্ছে এক গ্রুপ ছিল, জমিদার ছিল, যারা হচ্ছে মোগলদের আধিপত্য মেনে নেয় নাই, তাদের বিদ্রোহের কারণে কিন্তু পুরোপুরি সে কন্ট্রোল করতে পারে নাই। হ্যাঁ, লেকচার শিটের মধ্যে অনেকগুলো বাড়তি কথাবার্তা থাকে, অনেক কিছু হচ্ছে থাকবে না। যেগুলো থাকবে না এগুলো আপনারা ছোট্ট করে নোট করে ফেলবেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আর আকবরের আমলে সমগ্র বাংলার পরিচিত ছিল সুবে বাংলা নামে। আকবর 1605 সালে মারা যান, তার সমাধি হচ্ছে ভারতের আগ্রার সেকান্দ্রাতে। তাহলে এই হচ্ছে আবুল ফজলের সেই ঐতিহাসিক আইনি আকবরী, যেখানে আমরা আকবর সম্বন্ধে বেশ অথেন্টিক ইনফরমেশন গুলো পাই। আর এই সেই তানসেন বুলবুলিহীন, যার উপাধি ছিল যে নবরত্ন সভার অন্যতম রত্ন ছিল। আকবরের আমলের যে কৌতুককার ওই নবরত্ন সভারই, তার নাম ছিল বীরবল। আমরা তো বীরবলের কাহিনী অনেক পড়ছি বা দেখছিও টিভিতে। উনি হচ্ছে ফতেপুর সিক্রির যে বুলন্দ দরওয়াজা, এটা উনি নির্মাণ করেন। অমৃতসর স্বর্ণ মন্দির উনি নির্মাণ করেন সম্রাট আকবর। আর উনার সমাধি সেকান্দ্রা আগ্রা, ভারতে। তাহলে আমরা এতক্ষণ যা পড়লাম একবার দ্রুত রিক্যাপ করে আসি। হ্যাঁ হ্যাঁ, পিডিএফ এর আমরা যে পিডিএফটা দিব এখানে তো এগুলো থাকবেই, কোনো সমস্যা নাই। তাহলে আমরা দেখলাম কি, যে দিল্লি সালতানাতের যে সূচনা হয়েছিল তরাইনের যুদ্ধে জয়ের মাধ্যমে, সেটা শেষ হয়ে গেল পানিপথের যুদ্ধক্ষেত্রে ইব্রাহিম লোদির পরাজয়ের ফলে। তো এই সেই পানিপথ যেখানে হচ্ছে মোগলদের সূর্যোদয় হয়েছিল, সেই পানিপথের প্রথম যুদ্ধে, যেটা 1526 সালে হয়েছিল, সেখানে মোগল সম্রাট বাবর দিল্লির সুলতান ইব্রাহিম লোদিকে হারিয়ে জয়লাভ করে এবং এখানে মোগল সাম্রাজ্যের পতাকা উড়ান।
এই যুদ্ধে বাবর প্রথম ভারতে কামানের ব্যবহারটা করেন, আর এটা যুদ্ধ হয়েছিল যমুনা নদীর তীরে। আমরা পানিপথের দ্বিতীয় যুদ্ধে দেখতে পাই 1556 সালে যেটা হয় যে মোগল সম্রাট আকবরের সেনাপতি বৈরাম খাঁর সঙ্গে আফগান সেনাপতি বা প্রধানমন্ত্রী হেমচন্দ্র বিক্রমাদিত্য হিমুর ফাইট হয়। এই ফাইটে হচ্ছে বৈরাম খাঁ তথা আকবর জয়লাভ করে। পানিপথের তৃতীয় যুদ্ধ যেটা 1761 সালে হয়েছিল, সেখানে আফগান সম্রাট আহমদ শাহ আবদালির সঙ্গে ভারতের যে মারাঠা সাম্রাজ্য সেটার হচ্ছে গিয়ে ফাইট হয়, এবং এখানে হচ্ছে দুররানি সাম্রাজ্যের জয় হয়েছিল। এরপর হচ্ছে মোগল সাম্রাজ্য, যেখানে সম্রাট বাবর, আমরা এটা দেখে আসলাম যে তাহলে উনার হাত ধরে কি হলো, সূচনা হয়ে গেল। তাহলে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা থেকে সম্রাট বাবর। তাহলে আমরা বললাম কি যে এই যে বংশ পরিক্রমাটা, এটা আপনারা মনে রাখতে পারবেন যে বাবার হইল একবার জ্বর সারিল ঔষধে, এটা দিয়ে। হ্যাঁ, বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান আর হচ্ছে আওরঙ্গজেব, এটা দিয়ে। তাহলে বাবর হচ্ছে কি, তার জন্ম ছিল উজবেকিস্তানের ফারগানায়, যার বাবরের হচ্ছে অর্থ যদি আমরা বলি বাঘ, এটা হচ্ছে ফার্সি শব্দ, আর তুর্কি শব্দে হচ্ছে এটা সিংহ। উনি দিল্লিতে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তিনি প্রথম সম্রাট যিনি নিজে আত্মজীবনী রচনা করেন, নামটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তুজক ই বাবর। তাহলে এই হচ্ছে বাবরি মসজিদ, যেটা প্রতিষ্ঠা হয় 1528 সালে, আর এটা হচ্ছে ধ্বংস করা হয় 1992 সালে। বাবরের সমাধি এটা হচ্ছে বাগ ই বাবর, কাবুল, আফগানিস্তানে অবস্থিত। এরপর বাবরের পর হচ্ছে তার ছেলে হুমায়ুন ক্ষমতায় আসে। সে প্রথম বাংলায় আগমন করতে চাওয়া মুঘল সম্রাট, উনি বাংলার নামকরণ করেন জান্নাতাবাদ। আমরা কাহিনী বলেছিলাম যে উনি শেরশাহর কাছে ক্ষমতা হারান 1540 সালে, এবং 1555 পর্যন্ত এই টোটাল 15 বছর ওই সময় শেরশাহ তথা সুরি বংশের বা সুরি সাম্রাজ্যের বা সুর বংশের হচ্ছে ক্ষমতা শুরু হয়। উনি পুনরায় ক্ষমতা গ্রহণ করেন 1555 সালে, এবং 1556 সালে দুর্ভাগ্যজনকভাবে উনি মৃত্যুবরণ করেন। তাহলে এই হচ্ছে সুরশাসন, যেটা 40 থেকে 55 পর্যন্ত চলেছে, টোটাল 15 বছর, যার প্রতিষ্ঠা ছিল শেরশাহ। উনি সম্রাট হুমায়ুনকে চৌসার এবং কনৌজের যুদ্ধে পরাজিত করেন। শেরশাহ সুরি ছিলেন সুরি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। উনি কি করেন, বাংলায় আফগান শাসন প্রতিষ্ঠা করেছিলেন। শেরশাহ হচ্ছে দাম আর রুপি নামক দুইটা মুদ্রা প্রবর্তন করেন। উনি ঘোড়ার ডাক ব্যবস্থা চালু করেন, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন, যেটা নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে দিল্লি পর্যন্ত বিস্তৃত। কবুলিয়ত এবং পাট্টা প্রথার প্রবর্তন করেছিলেন উনি। আফগান দুর্গ নির্মাণ করেছিলেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে। আর বাংলায় মুঘল শাসন যিনি শুরু করেছিলেন তিনি হচ্ছে আমাদের সম্রাট জালালউদ্দিন আকবর। তাহলে পানিপথের দ্বিতীয় যুদ্ধে হিমুকে পরাজিত করে উনি ক্ষমতায় বসেন কত সালে, 1556 সালে। টোটাল 49 বছর উনি ক্ষমতায় ছিলেন। তার প্রধানমন্ত্রীর নাম আবুল ফজল, যিনি আইনি আকবরী রচনা করেছেন। অর্থমন্ত্রী ছিল টোডরমল, সেও কিন্তু রাজস্ব ব্যবস্থা সংস্কারের জন্য বেশ বিখ্যাত। তার সেনা প্রধান ছিল মানসিংহ। এই সময় মোগল সাম্রাজ্য সর্বোচ্চ বিস্তার লাভ করে, এবং সাম্রাজ্যকে 15টা, কোথাও কোথাও 12টাও আছে, সুবাবা প্রদেশে বিভক্ত করেন। আকবর দিন ইলাহি নামে একটা নতুন ধর্ম প্রবর্তন করেন, যেটা অনুসারী ছিল 18 থেকে 19 জন, এবং অমুসলমানদের উপর যে জিজিয়া কর এবং তীর্থকর ইনি এটা রহিত করেন। পহেলা বৈশাখ চালু করেন, মনসবদারি প্রথা চালু করেন, বাংলা সন বর্ষপঞ্চী চালু করেন। আইনি আকবরী রচনা করেছিলেন তার মন্ত্রী আবুল ফজল। উনি আবার বুলন্দ দরওয়াজা এবং স্বর্ণ মন্দির নির্মাণ করেন, এটা হচ্ছে সম্রাট আকবর করেছিলেন। তানসেন আর বীরবল এরা ছিল আকবরের দরবারে নবরত্ন সভার অন্যতম রত্ন। এরপর আমরা দেখতে পাই তার আমলেই কিন্তু বাংলায় মুঘল শাসন শুরু হয় 1576 সালে। উনি রাজমহলের যুদ্ধে আফগান শাসক দাউদ খান কররানীকে পরাজিত করে বাংলায় মুঘল শাসন প্রতিষ্ঠা করেন। আকবর বাংলা পুরোপুরি অধিকার করতে পারেননি 12 ভূঁইয়াদের কারণে। সুবে বাংলা ছিল আকবরের আমলে সমগ্র বাংলার পরিচিতি। মৃত্যু সমাধি, আকবর 1605 সালে মারা যান। তার সমাধি হচ্ছে ভারতের আগ্রার সেকান্দ্রায় অবস্থিত। তাহলে এই হচ্ছে তার গ্রন্থগুলা। তার কৌতুককার ছিল হচ্ছে বীরবল, উনি বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন, অমৃতসর স্বর্ণ মন্দির নির্মাণ করেছিলেন। এখন দেখি আপনারা দ্রুত উত্তর দেন। ভারতে প্রথম কামানের ব্যবহার করা হয় কোন যুদ্ধে?
কামনের ব্যবহার প্রথম কোন যুদ্ধে হয়েছিল? ঝটপট উত্তর দেন। পানিপথের প্রথম যুদ্ধে। ওকে, পানিপথ প্রথম। পানিপথের তৃতীয় যুদ্ধ হয় কত সালে? তৃতীয় যুদ্ধ হয় কত সালে? থার্ড ওয়ান 1761। দাম মুদ্রা কে চালু করেন? দাম মুদ্রা শেরশাহ চালু করেন। বাবরের আত্মজীবনীর নাম কি? তুজক ই বাবরি। আচ্ছা, তুজক ই বাবর। বাবর। আকবর ক্ষমতা গ্রহণ করেন কত সালে? 1556। আর যদি বলে বাংলায়, বাংলায় বললে কত হবে? 1576। এটা ভুল করে কিন্তু যাবে না, এটা কিন্তু অনেকেই কনফিউজড হয়ে যান। আকবর প্রবর্তিত ধর্মের নাম কি? আকবর প্রবর্তিত ধর্ম, এটা দিন-ই এলাহি। দিন-ই এলাহি। আকবরের প্রধানমন্ত্রীর নাম কি? এই যে একজন ভুল করে ফেলছেন, এটা হচ্ছে আবুল ফজল। হ্যাঁ, যদি অর্থমন্ত্রীর নাম বলি তখন হবে টোডরমল। হ্যাঁ, মোগলরা বাংলা জয় করে কত সালে? বাংলা জয় করে, হ্যাঁ, এটা হচ্ছে 1576। তাহলে মোগল বাংলা জয় করে বা আকবর কখন সূচনা করে, দুইটাই 1576 হবে। বাবরের পিতৃরাজ্যের নাম কি ছিল? একটু কঠিন, দেখি মনে আছে কিনা আপনাদের। পিতৃরাজ্যের নাম উজবেকিস্তানের কোথায়? কে কে খেয়াল করছেন? পিতৃরাজ্য কোথায় সে জন্মগ্রহণ করছে? ইয়েস, এটা হচ্ছে ফারগানায়, ফারগানাতে। সম্রাট হুমায়ুন বাংলার নাম কি দেন? জান্নাতাবাদ। আফগান দুর্গের নির্মাতা কে ছিলেন? এটা ছিলেন এই আকবর। বললেই তো অবস্থা খারাপ। আকবর করছিল, এই প্যাচ লাগাই ফেলছেন আপনারা। এটা হচ্ছে শের শাহ। শের শাহ। আফগান দুর্গের নির্মাতা ছিল শের শাহ। শের শাহ সাহেব আমাদের, হ্যাঁ, ঢাকাই, ঢাকা কেন্দ্রীয় কারাগারে। আচ্ছা, এবার আমরা আসি আমাদের জাহাঙ্গীর সাহেবের কাছে। তাহলে বাবার হইল একবার, তাহলে বাবর, হুমায়ুন, আকবর গেল। এবার জ্বর আমাদের জাহাঙ্গীর, যার ডাকনাম ছিল সেলিম। 1605 থেকে 1627 খ্রিস্টাব্দ, এটা তার শাসনকাল ছিল, সাল লাগবে না। উনার সময় কিছু ইম্পর্টেন্ট ইভেন্ট ঘটছে। তার বাবার, বাবা না যতটুকু করছে, অর্থাৎ আকবর না যতটুকু করছে, ছেলে কিন্তু পুরোই কন্ট্রোলে নিয়ে আসছে। কাকে? বাংলাকে। আনারকলি সেলিম, ইয়েস। তাহলে তার নাম অনুসারে ঢাকার নামকরণ করা হয়েছিল জাহাঙ্গীরনগর। সে কি করে? সে 12 ভূঁইয়াদের পতন ঘটান। তাহলে তার বাবার সময় যে 12 ভূঁইয়ারা ট্রাভেল করছিল তাদের সে পতন ঘটাইছিল। আরেকটা সে ইম্পর্টেন্ট কাজ করে, সে ইংরেজদেরকে বাণিজ্য কুঠি স্থাপনের নির্মাণের অনুমতি দেয়। তার প্রেরিত সুবাদার ইসলাম খান, সে মূলত ইসলাম খানকে পাঠিয়েছিল 12 ভূঁইয়াদের দমন করার জন্য, এবং 12 ভূঁইয়াদের দমন করে সে হচ্ছে ঢাকাকে প্রথম রাজধানী করে বাংলার 1610 সালে, এবং ঢাকার নাম দেয় জাহাঙ্গীরনগর। ঠিক আছে, তাহলে হচ্ছে ইংরেজদের বাণিজ্য কুঠি নির্মাণের অনুমতি দিয়েছিল কিন্তু উনি প্রথম আগমন করে। হ্যাঁ, 12 ভূঁইয়ারা হচ্ছে আমাদের এদেশীয় জমিদার, ওনাদের সম্বন্ধে আমরা পড়বো একটু। তাহলে জাহাঙ্গীর আবাওয়াব কর চালু করেছিলেন। আবাওয়াব করটা কি? এটা হচ্ছে নির্ধারিত বা বৈধ করের অতিরিক্ত কর বা খাজনা, আপনার জন্য যেটা নির্ধারিত হবে তার চেয়ে এক্সট্রা যেটা, এটা হচ্ছে আবাওয়াব কর। এটা হচ্ছে উনি চালু করেছিলেন। তার আমলে ইসলাম খান কর্তৃক 12 ভূঁইয়াদের দমন করা হয়। বাংলা অধিকারের জন্য সুবাদার হিসেবে ইসলাম খানকে প্রেরণ করেন, এবং ইসলাম খান কি করলো? রাজধানী রাজমহল থেকে ঢাকায় নিয়ে আসলো, এবং ঢাকার নামকরণ করলো জাহাঙ্গীরনগর। কত সালে? সমগ্র বাংলা মুঘলদের শাসনে আনয়ন করেন উনি 1612 সালে। সালটা ইম্পর্টেন্ট। আর জাহাঙ্গীরের হচ্ছে আত্মজীবনীমূলক গ্রন্থের নাম হচ্ছে তুজুক ই জাহাঙ্গীর। এবার আমরা পড়বো হচ্ছে শাহজাহান। তাহলে এটা কোন শাহজাহান? এই শাহজাহানকে চেনেন আপনারা? কে ছিল বলেন তো দেখি, চিনেন কিনা? হ্যাঁ, দুর্নীতিবাজ, সেদিন কট খাইছে। তাহলে আমরা এই শাহজাহানের কথা বলছি না, আমরা বলছি আরেক শাহজাহানের কথা। হ্যাঁ, আমাদের তাজমহলের শাহজাহানের কথা। তাহলে যার কথা বলছি তার পুরো নাম হচ্ছে শাহাবুদ্দিন মোহাম্মদ খুররাম, যাকে বলা হয় প্রিন্স অফ বিল্ডার্স। হ্যাঁ, যে মানে সে এত স্থাপত্য নির্মাণ করেছিল
তাকে প্রিন্স অফ বিল্ডার্স বলা হতো। সে আগ্রার তাজমহল নির্মাণ করেন, ময়ূর সিংহাসন নির্মাণ করেন, দিল্লির লালকেল্লা, মতি মসজিদ নির্মাণ করেছিলেন। এছাড়াও আরো অনেক লিস্টে আছে, দিল্লির জামে মসজিদ, লালকেল্লা, শালিমার উদ্যান, খাসমহল, শীষমহল। হ্যাঁ, তাহলে প্রচুর তার স্থাপত্য, এগুলো একটু মনে রাখতে হবে নামগুলো। ইয়েস, যাকে তার ছেলে আটক করেছিল। তাহলে এই হচ্ছে কি আমাদের পঞ্চম ব্যক্তি সিরিয়ালে। এই সম্রাট শাহজাহান তাজমহল হচ্ছে যিনি নির্মাণ করেন, আর তাজমহলের স্থপতি ছিল হচ্ছে মূলত ওস্তাদ ঈশা খাঁ। কোন নদীর তীরে তাজমহল? এটা হচ্ছে যমুনা নদীর তীরে। আমরা যমুনা নদীর তীরে আরেকটা কার নাম পড়াচ্ছিলাম যমুনা নদীর তীরে? আমরা পানিপথ পড়ছিলাম। পানিপথ ছিল যমুনার তীরে। তাহলে শাহজাহান তো ময়ূর সিংহাসন নির্মাণ করেছিলেন, যদিও এটা লুট করে নিয়ে যায় পারস্যের সম্রাট নাদির শাহ। শাহজাহান লালকেল্লা নির্মাণ করেন ভারতের দিল্লিতে। আবার সম্রাট শাহজাহানের অনুমতিক্রমে ইংরেজরা হরিহরপুরে বাংলার প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করেন। হরিহরপুরে তাহলে বাংলার প্রথম বাণিজ্য কুঠি কিন্তু সম্রাট শাহজাহানের অনুমতিতে হয়েছিল। তাহলে এই সেই তাজমহল, প্রেমের তাজমহল তার। ময়ূর সিংহাসন যেটা নির্মাতা শাহজাহান। দিল্লি জামে মসজিদ, হ্যাঁ জাহাঙ্গীর হচ্ছে অনুমতি দিয়েছিলেন, এবং তার অনুমতি পাওয়ার পর হচ্ছে আপনার তারা তো একটা কুঠি স্থাপন করে। আর বাংলাতে প্রথম স্থাপন করেছিল আপনার আমাদের শাহজাহান ভাইয়ের অনুমতি নিয়ে এই দিল্লির লালকেল্লা। শালিমার উদ্যান এটা হচ্ছে লাহোরে। আচ্ছা, তাহলে আমরা প্রিন্স অফ বিল্ডার্স এর অনেকগুলো কাজ দেখলাম: তাজমহল, ময়ূর সিংহাসন, দিল্লি জামে মসজিদ, লালকেল্লা, শালিমার উদ্যান, খাসমহল, শীষমহল। আর হচ্ছে গিয়ে উনি, আচ্ছা বইয়ে পিপিলাই লেখা, আচ্ছা এটা হচ্ছে হরিহরপুরি অ্যাকুরেট। আচ্ছা, এটা যদি কোনো ভুল থাকে এটা আমরা গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? আপনাদের নোটিফাই করে দিব, টেনশন নট। তাহলে এবার আসলো হচ্ছে একটু কঠোর শাসক। এটাকে আমাদের হচ্ছে আওরঙ্গজেব, সম্রাট আওরঙ্গজেব, যার উপাধি ছিল আলমগীর শাহ গাজী এবং ডাকনাম ছিল আলমগীর, বাদশাহ আলমগীর। তো উনাকে বলা হতো জিন্দাপীর। তিনি অত্যন্ত দিনদার এবং ধার্মিক ছিলেন। উনি কুচবিহারের নামকরণ করেছিলেন আলমগীরনগর। উনি কিন্তু জিজিয়া কর পুনঃস্থাপন করেন এবং আওরঙ্গজেবের নির্দেশে প্রণীত হয় ফতোয়াই আলমগীরি, একটা আইন গ্রন্থ। আচ্ছা, এই টাইপের একটা আইন গ্রন্থ আমরা আকবরের কাছে পড়েছিলাম না? ওটার নাম কি ছিল এবং কে লিখেছেন বলেন তো? আকবরের সময় যে পড়েছিলাম, ইয়েস, এটা হচ্ছে আইনি আকবরী বাই আবুল ফজল। তাহলে আমাদের আওরঙ্গজেব একটু কঠোর যিনি ছিলেন, বাদশাহ আলমগীর, জিন্দাপীর বলা হতো তাকে, অত্যন্ত দীনদার এবং ধার্মিক। কুচবিহারের নামকরণ করেন আলমগীরনগর, পুনঃস্থাপন করেন জিজিয়া কর, আর আওরঙ্গজেবের নির্দেশে প্রণীত হয় ফতোয়াই আলমগীরি। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি আপনার মোগলের টপ 6 জন। এখান থেকে প্রশ্ন আসবে, আসলে এগুলো ভালো করে মনে রাখতে হবে। তো মোগল সাম্রাজ্যের যে বাতি, এটা তো আসলে সবসময় তো আর স্ট্রংলি জ্বলছে এটা না। শেষের দিকে আমরা দেখতে পাই অনেক দুর্বল শাসক ক্ষমতায় এসেছিল, এবং যার শেষ ধরে বা যার হাত ধরে মুঘল সাম্রাজ্যের পতন ঘটে, উনি মুঘল সাম্রাজ্যের সর্বশেষ সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ, বা যাকে জাফর নামেও ডাকা হইতো, বাহাদুর শাহ জাফর। দুর্ভাগ্যজনকভাবে উনাকে ব্রিটিশরা নির্বাসিত করে রেঙ্গুন বা ইয়াঙ্গুনে। কারণ ওই সময় যে সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857 সালে, বলা হয় এই সিপাহী বিদ্রোহের পেছনে তারও ইন্ধন আছে। তো এই ভদ্রলোক কিন্তু মানে খুবই ভালো শায়েরি লিখতেন, হ্যাঁ, বেশ সমঝদার ব্যক্তি ছিলেন, গান বাজনার। তো এই যে মুঘল সাম্রাজ্য, একজন মুঘল সম্রাট শেষ বয়সে দেখেন মানে কিভাবে তার মানে পরিসমাপ্তি হয়েছে জীবনের, মানে এটা খুবই আসলে দুর্ভাগ্যজনক। এবং উনারকে নিয়ে কিন্তু ব্রিটিশ একজন রাইটার জেরি গোমেজ উনার দ্য লাস্ট মুঘল নামে একটা বই লিখেছিলেন উনি। এটা বেশ জনপ্রিয় বইটা। নির্বাসন কি? নির্বাসন হচ্ছে গিয়ে আপনার ধরেন আপনার স্টেটের বাইরে আপনাকে এমন একটা জায়গায় হচ্ছে পাঠাই দিল, যে আপনাকে বললো যে আপনি ওই জায়গার বাইরে বের হইতে পারবেন না, আপনি ওখানেই থাকবেন আজকে থেকে, এরকম গৃহবন্দী টাইপ।
হ্যাঁ, এক ঘরে করে দেওয়া। তাহলে এই হচ্ছে আমাদের সেই বাহাদুর শাহ জাফর। তো উনার একটা শায়রি, যে কিতনা है बदनसीब जाफर दाफन के लिए, दो गज জামিন भी नहीं मिली কিউ ইয়ে ইয়ার মে। মানে উনি নিজেকে বলছে যে কি ধরনের বদনসিব উনি, মানে নিজ মূলকে দাফন করার জন্য জায়গায় সে তার মিলে নাই। মানে খুবই খারাপ লাগে এটা, মানে খুব প্যাথেটিক ভাবে হচ্ছে ওনার আসলে জীবনটা শেষ হয়েছে, কষ্টদায়ক। মানে একজন সম্রাট দিনহীন ভাবে তার জীবনাবসান ঘটলো। তো এখন হচ্ছে আমরা পড়ে আসি, চলেন সেই বিদ্রোহীদের, 12 ভূঁইয়া, যারা মুঘলদের অধীনতা মেনে নেননি। তাহলে বাংলার বড় জমিদাররা মুঘলদের অধীনতা মেনে নেয় না, হ্যাঁ, মুঘলদের বিরুদ্ধে একজোট হয়ে তারা অবস্থান নেয়। এরাই হচ্ছে সেই 12 ভূঁইয়া। এখন 12 ভূঁইয়া বলতে যে 12 জন শুধু, এটা হচ্ছে গিয়ে আপনার ছিল না। এখানে 12 বলতে এটা অনির্দিষ্ট একটা সংখ্যাকে বুঝাই। হ্যাঁ, টোটাল যারা বিদ্রোহী ছিল এদেরকেই এক নামে হচ্ছে 12 ভূঁইয়া ডাকা হইতো। নওয়াজেশ ভূঁইয়ার ভূঁইয়া হয় পূর্বপুরুষ। আচ্ছা, ভূঁইয়া ভূঁইয়া মিল না, 12 ভূঁইয়া নওয়াজেশ ভূঁইয়া, ফাইন। আমরা তাহলে পাইলাম পিটুয়েত একজনকে 12 ভূঁইয়ার বংশধর। তো 12 ভূঁইয়াদের আবির্ভাব ঘটেছিল কিন্তু মুঘল সম্রাট আকবরের সময়ে। আর ওনাদের প্রধান ছিলেন ঈশা খাঁ। তিনি বাংলার রাজধানী সোনারগাঁওয়ের পত্তন করেন। আর ঈশা খাঁর মৃত্যুর পর যিনি হাল ধরেছিলেন সে হচ্ছে ঈশা খাঁর পুত্র মুসা খান। তাহলে 12 ভূঁইয়া কখন হচ্ছে তাদের আবির্ভাব ঘটে? মুঘল সম্রাট আকবরের সময়। উনি কি করেন? উনি হচ্ছে সোনারগাঁওয়ের পত্তন করেন। আর ঈশা খাঁর মৃত্যুর পর হচ্ছে 12 ভূঁইয়াদের নেতৃত্ব দেন ঈশা খাঁর পুত্র মুসা খান। আর কয়েকজন প্রসিদ্ধ 12 ভূঁইয়া, এদের নাম যে চাঁদগাজী, জুনাগাজী, চাঁদরাই, কেদার রায়, প্রতাপাদিত্য, কংসনারায়ণ। না, বাংলা মানে ভারতবর্ষ এটা বুঝাচ্ছি না, বাংলা মানে আপনার বাংলা, বিহার, উড়িষ্যা এই জোনটা। আর দিল্লি বলতে তখন পুরো মেইন সেন্ট্রাল বোঝানো হচ্ছে। তাহলে এরা হচ্ছে কয়েকজন প্রসিদ্ধ 12 ভূঁইয়া। না না না, এই ঈশা খান আর হচ্ছে গিয়ে তাজমহলের নির্মাতা ঈশা খান একই না, এরা ভিন্ন ব্যক্তি। তাহলে চলেন রিক্যাপ করে আসি আমরা। তাহলে আমরা দেখেছিলাম যে চতুর্থ নম্বরে আসে সম্রাট জাহাঙ্গীর, যার ডাক নাম ছিল সেলিম। উনার বৈশিষ্ট্য কি? একটা জিনিস যদি আমরা ভালো করে মনে রাখি, যে উনি কিন্তু 12 ভূঁইয়াদের পতন ঘটাই সমগ্র বাংলাতে মুঘলদের শাসনটা প্রতিষ্ঠা করছিলেন। তার নামানুসারে হচ্ছে ঢাকার নামকরণ করা হয়েছে জাহাঙ্গীরনগর, যেটা করেছিলেন সুবাদার ইসলাম খান। এবং 1610 সালে উনি ঢাকাকে প্রথম রাজধানী করেন। সুবাদার ইসলাম খান সালটা খুব ইম্পর্টেন্ট। উনি আবাব কর চালু করেছিলেন। আর তার আত্মজীবনীমূলক গ্রন্থের নাম হচ্ছে তুজুক ই জাহাঙ্গীর। সম্রাট শাহজাহানের পুরো নাম ছিল শাহাবুদ্দিন মোহাম্মদ খুররাম, যাকে বলা হতো প্রিন্স অফ বিল্ডার্স। উনি তাজমহল, ময়ূর সিংহাসন, দিল্লির লাল কেল্লা, মতি মসজিদ এগুলো নির্মাণ করেন। এছাড়াও শালিমার উদ্যান, খাসমহল, শীষমহল এগুলো তার উল্লেখযোগ্য স্থাপত্য ছিল। তো তাজমহলটা ছিল মূলত যমুনা নদীর তীরবর্তী। হ্যাঁ, কলকাতাও তখন হচ্ছে রাজধানী ঢাকায় ছিল ওই সময়। বাংলা, বিহার, উড়িষ্যা তিনটারই। আর এই বাংলা বলতে আমাদের বাংলা না, পুরোটাই বাংলা, অখণ্ড বাংলা। শাহজাহান ময়ূর সিংহাসনের নির্মাতা, যেটা লুণ্ঠন করে নেয় পারস্যের সম্রাট নাদির শাহ। আর যে লাল কেল্লা, এটা মূলত দিল্লিতে অবস্থিত। আর উনার সময় ইংরেজরা হরিহরপুরে বাংলার প্রথম বাণিজ্য কুটি স্থাপন করেছিলেন। এই হচ্ছে ময়ূর সিংহাসন, দিল্লি জামে মসজিদ, লাল কেল্লা, সলিমার উদ্যান, এগুলো সবই কার? শাহজাহানের কৃতিত্ব। এরপর হচ্ছে আওরঙ্গজেব, যার উপাধি হচ্ছে আলমগীর শাহ গাজী, ডাকনাম ছিল আলমগীর। উনাকে বলা হতো জিন্দাপীর। অত্যন্ত দীনদার এবং ধার্মিক, কুচবিহারের নামকরণ করে আলমগীর নগর। উনার নির্দেশে প্রণীত হয়েছিল ফতোয়া-ই আলমগীর নামে একটা আইন গ্রন্থ। এরপর আমরা দেখতে পাই যে সবার শেষে দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, সর্বশেষ মুঘল শাসক, যাকে নির্বাসিত করা হয় রেঙ্গুন তথা ইয়াঙ্গুনে, মানে বর্তমান যেটা আমরা মায়ানমার বলছি ওটাতে। এই সে আমাদের মুঘল সম্রাট, দ্য লাস্ট মুঘল, ওনাকে নিয়ে লেখা। তো 12 ভূঁইয়া কারা ছিল? যারা অধীনতা মানেনি কাদের? মুঘলদের। বড় বড় জমিদার ছিল। আর এদের প্রধান ছিল ঈশা খাঁ। ঈশা খাঁর পর তার ছেলে মুসা খান হচ্ছে সে ক্ষমতা ছিলেন যান। তিনি বাংলার রাজধানী সোনারগাঁওয়ের পত্তন করেন ঈশা খাঁ। কয়েকজন প্রসিদ্ধ 12 ভূঁইয়া হচ্ছে চাঁদগাজী, জুনাগাজী, চাঁদ রায়, কেদার রায়, প্রতাপাদিত্য আর হচ্ছে কংসনারায়ণ। এখন দেখি বলে ফেলেন
সমগ্র বাংলা জয়কারী প্রথম মুঘল সম্রাটকে পুরো বাংলার মধ্যে কায়েম করছে ক্ষমতা কারা? কে? পুরো বাংলা হচ্ছে জাহাঙ্গীর। জাহাঙ্গীর, হ্যাঁ, 12 ভূঁইয়াদের দমন করে। আওরঙ্গজেবের ডাকনাম কি বলতে পারবেন? আওরঙ্গজেবের ডাকনাম কি ছিল? আওরঙ্গজেব, ইয়েস, বাদশাহ আলমগীর। শীষমহলকে নির্মাণ করেন? শীষমহল, শীষমহল তাহলে আমাদের প্রিন্স অফ বিল্ডার্স শাহজাহান। আচ্ছা, একটা প্রশ্ন আপনাদের পড়ায় না, এবার দিয়ে দিচ্ছি। বাংলায় প্রথম বাণিজ্য কুঠি স্থাপিত হয় কত সালে? এটা দেখি কেউ পারবেন কিনা, দেখি। প্রথম বাণিজ্য কুঠি কত সালে স্থাপিত হয় বাংলায়? বাংলায়, 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 বাংলায় প্রথম বাণিজ্য কুঠি, ইয়েস, অনেকেই পেরেছেন। এটা 1633 সালে, 1633। আচ্ছা, দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসিত করা হয় কোথায়? দ্বিতীয় বাহাদুর শাহকে হচ্ছে রেঙ্গুনে। আর 12 ভূঁইয়াদের আবির্ভাব ঘটেছিল কার সময়ে? এটা হচ্ছে আকবরের সময়ে। গ্রেট। আচ্ছা, আজকে এতটুকু পর্যন্ত কি প্যাচ লাগতেছে বেশি? প্যাচ লাগতেছে নাকি বেশি, নাকি ইজি লাগতেছে? তাহলে এবার আমরা একটু বাংলার দিকে তাকাই না, সুবাই বাংলা। আমরা তো সুবাদারদের পাঠাইছি না, যে আমাদের এখানে 12 ভূঁইয়ারা ঠিক মতো কথা শুনতেছে না, তুমি ওদেরকে ডান্ডা মেরে ঠান্ডা করো। তাহলে মুঘল প্রদেশগুলো সুবা নামে পরিচিত ছিল, আমরা তো এটা দেখলাম। সেখান থেকে হচ্ছে সুবে বাংলা আসছে নাম। সুবার যে দায়িত্ব প্রাপ্ত যারা ছিল, ওরা যখন প্রদেশে ভাগ করছে, এদেরকে হচ্ছে বলা হইতো যে 15টা বা 12টা যেই বলি এই প্রদেশকে, তাদের যে প্রশাসক, এদের নাম ছিল সুবাদার। ইসলাম খান 1610 সালে সর্বপ্রথম ঢাকাকে রাজধানী করেন, নাম রাখেন জাহাঙ্গীরনগর। উনাকে কিন্তু প্রথম প্রেরণ করা হয়, হ্যাঁ, প্রথম সুবাদার সে। এই হচ্ছে গিয়ে আমাদের রাজধানীর একটা চিত্র, কখন কোন সময় থেকে কিরকম চেঞ্জ আসছে। এটা মুখস্থ করতে হবে না, জাস্ট আপনাদের জন্য দেখাইলাম। দেখেন, মানসিংহ সময় 1610 সালের আগে রাজমহলটা বিহারের, হ্যাঁ, বিহারের রাজমহল ছিল রাজধানী বাংলার। ইসলাম খান প্রথম 1610 সালে ঢাকাকে করেন বাংলার রাজধানী। এরপর কিন্তু আবার শাহ সুজা এসে রাজমহলে নিয়ে যান। এরপর হচ্ছে মীর জুমলা ঢাকাতে আবার আনেন 1660 সালে, দ্বিতীয়বারের মতো। এরপর মুর্শিদাবাদ, এরপর মুঙ্গের, আবার মুর্শিদাবাদ, কলকাতা, এরপর আরো হচ্ছে গিয়ে ঢাকা আসে। আচ্ছা, একটা জিনিস আপনারা দেখি বলতে পারেন কিনা, ঢাকাকে মোট কতবার রাজধানী করা হয়? ঢাকাকে মোট কতবার রাজধানী করা হয়? টোটাল 5 বার। ইয়েস, ঠিক আছে। তাহলে আমি এখানে দুইটা পাইলাম, 1610-এ প্রথম, 1660-এ। বাকি তিনটা কি কি? আমার বঙ্গভঙ্গের সময় 1905, তারপর দেশ বিভাগ 1947, তারপর হচ্ছে আমার 1971। তাহলে মোট 5 বার হচ্ছে করা হয়েছিল ঢাকাকে রাজধানী। এখান থেকে এতটুকুই। তো যেটা বলছিলাম যে সুবেদারি শাসন মূলত ইসলাম খানের হাত ধরেই শুরু হয়। যখন হচ্ছে 12 ভূঁইয়াদের দমন করতে তাকে পাঠানো হয়, সে দমন করে, এবং দমন করে হচ্ছে বাংলায় যে মুঘল শাসন, এটাকে একদম টোটালি সে হচ্ছে চালু করে দেয়। তো এই জাহাঙ্গীরের আমলে বাংলার সুবেদার ছিল ইসলাম খাঁ, তিনি প্রথম সুবেদার বাংলার, এবং 1610 সালে ঢাকাকে সর্বপ্রথম তিনি রাজধানীর মর্যাদা দেন। তাহলে উনি ধোলাই খাল খনন করেন, আমাদের যে বিখ্যাত ধোলাই খাল, উনি নৌকা বাইচের প্রচলন করেছিলেন বাংলায়। তাহলে ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, ধোলাই খাল খনন করেন। আর ধোলাই খাল ছিল কিন্তু কি বুড়িগঙ্গার পূর্ব নাম। উনি নৌকা বাইচের প্রচলন করেছিলেন। এরপর আরেকজন ইম্পর্টেন্ট সুবাদার হচ্ছে সুবাদার শাহ সুজা। সে ছিলেন সম্রাট শাহজাহানের দ্বিতীয় ছেলে। উনার দুইটা ইম্পর্টেন্ট স্থাপত্য আছে, একটা হচ্ছে বড় কাটরা, আর তার আমলে মীর মুরাদ হোসেনি দালান নির্মাণ করেন। তাহলে শাহ সুজার কৃতিত্ব কি? বড় কাটরা উনি নির্মাণ করেছিলেন, আর তার আমলে মীর মুরাদ হোসেনি দালান নির্মাণ করেন। এই হচ্ছে সেই বড় কাটরা। দেখেন, বুড়িগঙ্গা নদীর তীরে এই ইমারতটা, বর্তমানে এটার কি অবস্থা, বেহাল দশা। এখানে কিন্তু কাপড় টাপড় ঝুলতেও দেখা যায়। ঠিক আছে, তারা কত সুন্দর করে করছিল, আর আমরা প্রত্নতত্ত্বের আমাদের কি অবস্থা, এটাকে আমরা কত ক্যাশ করতে পারতাম। এই হচ্ছে
আমাদের মানে বেহাল দশা। এই পর্যটনকে আমরা কোন জায়গায় নিতে পারতাম, আমরা কি করতেছি। আর ছোট কাটরা, এটা কনফিউজ হওয়া যাবে না, এটা হচ্ছে ছোট কাটরা হচ্ছে নির্মাণ করেছিলেন শায়েস্তা খান। তাহলে বড় কাটরা হচ্ছে শাহ সুজা, শাহজাহানের ছেলে, আর হচ্ছে ছোট কাটরা হচ্ছে নির্মাণ করেছিলেন শায়েস্তা খান। এরপর হচ্ছে আমরা আরেকজন সুবাদারকে পড়ব, তার নাম হচ্ছে মীর জুমলা, যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের প্রতিনিধি। উনি ঢাকা গেট নির্মাণ করেন। মুন্সিগঞ্জের ইদ্রাকপুর দুর্গ উনি নির্মাণ করেছিলেন। উনি ঢাকায় গড়ে তুলেছিলেন বাগ ই বাদশাহী, যেটাকে ব্রিটিশ আমলে নাম দেওয়া হয় রেসকোর্স ময়দান। কারণ ওই সময় এই ময়দানে কিন্তু ঘোড় দৌড়ের প্রতিযোগিতা চলতো, ঘোড়া দৌড়ানো। সেখান থেকেই ব্রিটিশরা নাম দিছিল হচ্ছে রেসকোর্স ময়দান। স্বাধীনতা পরবর্তী সময়ে সেই বাগানের হচ্ছে নাম দাঁড়ায় সোহরাওয়ার্দী উদ্যান। আমরা এখন যে সোহরাওয়ার্দী উদ্যান দেখি, তাহলে এটা মূলত কিন্তু মীর জুমলার ক্রেডিট। আর 1660 সালে উনি বাংলা রাজধানী সেই যে শাহ সুজা রাজমহলে নিয়ে গিয়েছিল, ওখান থেকে আবার ঢাকায় স্থানান্তর করেছিলেন। এই হচ্ছে সেই ঢাকা গেট, সুবাদার মীর জুমলার। চেনা যায় এটা, এই ঢাকা গেট কোথায় আছে দেখছেন আপনারা? ঢাবির কেউ নাই এখানে? ঢাবি আচ্ছা, এখন সংস্কার করতেছে, বাহ, যাক, সংস্কার করলে তো বেশ ভালো। সংস্কার করলে যাক, আমাদের নিয়ত ভালো হয়েছে। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে আপনারা হচ্ছে দেখবেন। আচ্ছা, অনেকে প্রশ্ন করেছেন কাটরা মানে কি। আচ্ছা, কাটরা মানে মূলত ছিল হচ্ছে তৎকালীন অবকাশ যাপন কেন্দ্র। কাটরা রিল্যাক্স করতো আমাদের শাহজাহানরা, অবকাশ যাপন, অবকাশ যাপন কেন্দ্র, এটাই ছিল কাটরা। রিসোর্ট, রেস্ট হাউস, ইয়েস। আচ্ছা, তাহলে মীর জুমলা অনেক কাজ করছে কিন্তু, দেখেন ঢাকা গেট নির্মাণ করছে, মুন্সিগঞ্জের ইদ্রাকপুর দুর্গ নির্মাণ করছে, সোহরাওয়ার্দী উদ্যান, এটাও তার ক্রেডিট। সে কিন্তু আবার দ্বিতীয়বারের মতো বাংলাকে কি করলো, রাজধানী করলো। মীর জুমলার মৃত্যুর পর আরেকজন আসেন আওরঙ্গজেবের আমলে, ওনার নাম হচ্ছে শায়েস্তা খান। এই যে শায়েস্তা, অনেকে ওনাকে ভয় পান, হ্যাঁ, শায়েস্তা, শায়েস্তা করবে, শায়েস্তার ইসলামের মধ্যে প্যাঁচ বাঁধান অনেকে বলতেছেন। তাহলে আমরা দেখি প্যাঁচ খুলতে পারি কিনা। আচ্ছা, বলে ফেলেন তো, জাহাঙ্গীরনগর নামকরণ করছিলেন কে? জাহাঙ্গীরনগর, জাহাঙ্গীরনগর নামকরণ করছিলেন কে? ইয়েস, এটা হচ্ছে ইসলাম খান। তাহলে আমাদের ইসলাম সাহেব করেছিলেন জাহাঙ্গীরনগর, সে ঢাকাকে গ্লোরিফাই করছে জাহাঙ্গীর নামে, জাহাঙ্গীর। আর শায়েস্তা খান কি করছে? চট্টগ্রামকে গ্লোরিফাই করে নাম দিচ্ছে হচ্ছে ইসলামাবাদ। তাহলে দেখেন, ইসলাম খান কিন্তু ইসলামাবাদ নামকরণ করেন না, এবার শায়েস্তা খান ইসলামাবাদ নামকরণ করছেন। হ্যাঁ, চট্টগ্রাম থেকে উনি মগ জলদস্যুদের বিতরণ করেন। তখন চট্টগ্রামে মগ জলদস্যু প্রচুর ছিল, এটাকে হচ্ছে বিতরণ করেছিলেন উনি। তার সময় টাকায় 8 মণ চাল পাওয়া যেত। এটা তো আমরা বলি কথায় কথায় যে এটা কি শায়েস্তা খানের আমল পেয়েছিস। লালবাগ কেল্লার বেশিরভাগ নির্মাণ কাজ তার সময় সম্পন্ন হয়। লালবাগ কেল্লা, উনি ছোট কাটরা, চক মসজিদ, সাত গম্বুজ মসজিদ প্রভৃতি স্থাপত্য নির্মাণ করেন। আর এই যে লালবাগ কেল্লায় তার কন্যা পরিবিবির, যার আসল হচ্ছে ইরান দুত, এটা সমাধি অবস্থিত ওনার। এখন আপনারা বলে ফেলেন, শায়েস্তা খান যদি লালবাগ কেল্লা নির্মাণ করেন, লাল কেল্লা কে নির্মাণ করেছিলেন? লাল কেল্লা কার নির্মাণ ছিল? গ্রেট, যাক, আপনাদের পুরাই মনোযোগ আছে, এটা ছিল শাহজাহান। ধন্যবাদ। তাহলে আমাদের শায়েস্তা খান লালবাগ কেল্লা করলো, ছোট কাটরা করলো, চক মসজিদ করলো, সাত গম্বুজ মসজিদ করলো। আর এই লালবাগ কেল্লার মধ্যে উনার কন্যা পরিবিবির মাজার রয়েছে কিন্তু। হ্যাঁ, তাহলে ছোট কাটরা, লালবাগ কেল্লা, চক মসজিদ, সাত গম্বুজ মসজিদ, এই সেই সুন্দর লালবাগ কেল্লা। তাহলে আমরা বাংলায় যে উল্লেখযোগ্য মুঘল স্থাপত্য দেখলাম, এগুলো একটু পড়ে ফেলি। যে শায়েস্তা খান লালবাগ, সাত গম্বুজ, ছোট কাটরা, চক, শাহ সুজা বড় কাটরা, ঢাকা গেট মীর জুমলা। আর মীর জুমলা ইদ্রাক ইয়েতে কি করছে? মুন্সিগঞ্জে কি করছে? মুন্সিগঞ্জে কি বানাইছিল? মুন্সিগঞ্জে মনে আছে একটা জিনিস বানাইছে না? ইদ্রাকপুর দুর্গ বানাইছিল।
মগ জলদস্যুদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য ইদ্রাকপুর দুর্গ এটা উনি বানাইছেন। আচ্ছা, তাহলে দেখেন ওদিকে দিল্লিতে তো ডগমগ অবস্থা, যে আওরঙ্গজেব পর্যন্ত কিন্তু সবগুলো ফাইন চলছে। এখন আওরঙ্গজেব পর্যন্ত যতদিন ছিল, এদিকে কিন্তু বাংলার যে সুবাদার ওরা কিন্তু সব ঠিকঠাক মতো রাজ্য চালাইছে। যখন হেড অফিসে গন্ডগোল, দিল্লিতে গন্ডগোল শুরু হয়েছে, আপনার আমার এই সুবাদার গুলাও কিন্তু মোটামুটি একটু নবাবী চাল শুরু করে দিছে তারা, হ্যাঁ, যে আমরা এখন আর আপনাদের কথাবার্তা শুনবো না, আমরাই স্বাধীন, মুক্ত স্বাধীন বাংলাদেশ, মুক্ত স্বাধীন বাংলা। তাহলে দিল্লির সম্রাটদের পারিবারিক দ্বন্দ্বের সুযোগে বাংলায় নিযুক্ত সুবাদার তখন ছিল ক্ষমতায় মুর্শিদ কুলি খান। এই সময় সে হঠাৎ করে স্বাধীন চেতা আচরণ শুরু করে এবং সে বলে আজ থেকে আমিই নবাব। এখন এটা বলে যখন সে ঘোষণা দেয় তখন থেকে কিন্তু নবাবী শাসন শুরু হয়ে যায় এবং মোগলদের তখন এতই খারাপ দশা যে আবার রিগেইন করে নেবে শাসনটাকে, এটা সুযোগ ছিল না। তাহলে ওনার হাত ধরেই মূলত বাংলায় মোগলদের প্রভাব কমে যায় এবং স্বাধীন নবাবী শাসনের সূত্রপাত হয়। তাহলে বাংলার প্রথম নবাব যদি বলে সেটা হচ্ছে কে? এটা হচ্ছে আমাদের মুর্শিদ কুলি খান। উনি রাজধানী ঢাকা থেকে মকসুদাবাদ অর্থাৎ মুর্শিদাবাদে স্থানান্তর করেছিলেন। মুর্শিদ কুলি খান, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। বাংলার প্রথম নবাব কে ছিলেন? এটা হচ্ছে মুর্শিদ কুলি খান। উনি রাজা টোডরমল এবং শাহ সুজার যে ভূমি রাজস্ব পদ্ধতি এটার হচ্ছে সংস্কার করেন এবং মাল জমি নামক রাজস্ব ব্যবস্থা চালু করেন। তাহলে এইটা মনে রাখতে হবে যে তার রাজস্ব ব্যবস্থার নাম ছিল কি? মাল জমিনি। তাহলে বলে ফেলেন যে কাবুলিয়তার পাট্টা প্রথা নামক রাজস্ব সংস্কার ব্যবস্থা কে চালু করেছিলেন? কাবুলিয়তার পাট্টা, ইয়েস, তাহলে এটা আমাদের শের শাহ। ধন্যবাদ। আর মাল জমিনি বললে হচ্ছে আমাদের মুর্শিদ কুলি খান। এই হচ্ছে মাল জমিনি, একটা ফার্সি শব্দ, যেটা আমরা তো জানি মাল শব্দের অর্থ যে কোনো সম্পত্তি হতে পারে, এটা হচ্ছে মাল। আর জামিন বলতে আপনি রাজস্ব বা ঋণ পরিশোধের নিশ্চয়তা প্রদানকারী অর্থাৎ গ্যারান্টার। আমরা বলি না যে তুমি লোন নিচ্ছ, তোমার গ্যারান্টার কে হবে? ব্যাংক যে বলে গ্যারান্টার কে হবে, এই গ্যারান্টার হচ্ছে জামিন। তাহলে মাল জমিনি বলতে রাজস্ব পরিশোধের নিশ্চয়তা প্রদানের ব্যবস্থা বা জামিনদারি ব্যবস্থাকে বোঝায়। 18 শতকে মুর্শিদ কুলি খানের রাজস্ব ব্যবস্থা সংক্রান্ত কার্যক্রমে এই শব্দটি প্রয়োগ হয়। এটাই হচ্ছে সেই মাল জমিনি প্রথা চালু করেছিলেন কে? আমাদের, হ্যাঁ, জামানত টাইপের কিছু, আমাদের মুর্শিদ কুলি খান সাহেব, নবাব। তাহলে মুর্শিদ কুলি খান একটা বিখ্যাত মসজিদ নির্মাণ করেছিলেন ঢাকার বেগম বাজারে, এটা হচ্ছে করতলব খান মসজিদ। সামনে দেখেন দোকানপাট, জেডএস ট্রেডিং ও ফরমেশন হয়েছে, এটাকে সংরক্ষণ না করে। এটা মোটামুটি ডিসের লাইন টাইন গেছে, ওয়াইফাই চলতেছে সব। আচ্ছা, এবার আমরা চলে আসবো আরেকটা নবাবের কাছে। এটা কে? এটা হচ্ছে নবাব আলীবর্দী খান, আমাদের দাদু, সিরাজউদ্দৌলার দাদু। তাহলে ওনার প্রকৃত নাম হচ্ছে মির্জা মোহাম্মদ আলী। মির্জা মোহাম্মদ আলী ছিল তার প্রকৃত নাম। উনি বর্গী নামে পরিচিত মারাঠা দস্যুদের বিতাড়িত করেন। তাহলে নবাব আলীবর্দী খান যদি মারাঠা দস্যুদের বিতরণ করেন, পর্তুগিজ মগদের বিতরণ করেছিলেন কে? চট্টগ্রাম থেকে, ইয়েস। তাহলে পর্তুগিজ মগদের শায়েস্তা করেছিলেন শায়েস্তা খান। ধন্যবাদ। আর 12 ভূঁইয়াদের দমন করেছিলেন কে? 12 ভূঁইয়াদের, 12 ভূঁইয়াদের, হ্যাঁ, হচ্ছে ইসলাম খান। আচ্ছা, নৌকাবাইজের প্রচলন করেন কে? নৌকাবাইজের প্রচলন করেন কে? এই যে একটু ধোলাই খাল খুললো, নৌকাবাইজ করলো, কি করলো? এটাও ইসলাম খান। যাক, আপনারা মনোযোগী আছেন, ধন্যবাদ। এবার আমরা আসি যে আমাদের শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার কাছে। তাহলে নবাব সিরাজউদ্দৌলা 1756 থেকে 1757। তাহলে নবাব আলীবর্দী খান যখন মারা যান, তার মৃত্যুর পূর্বে সে তার নাতি সিরাজউদ্দৌলাকে বাংলার নবাব হিসেবে মনোনীত করেন। তার পিতার নাম ছিল জৈনুদ্দিন আর মাতা হচ্ছে আমেনা বেগম, এবং অল্প বয়স 23 বছর বয়সে ক্ষমতায় আরোহণ করেন। এখন ওই সময় কিন্তু ব্রিটিশরা তাদের যত পাওয়ারের 100% অ্যাবিউজ করতো, মানে এক্সট্রিম অবস্থায় চলে গেছে, এবং নবাবদের যে তারা ট্যাক্স দিবে বলতেছিল,
এগুলো টোটালি দেয় নাই, তারা হচ্ছে ক্ষমতার অপব্যবহার করত। হ্যাঁ, তো এটার কারণে কিন্তু নবাব সিরাজউদ্দৌলা একটু ক্ষিপ্ত ছিল। সে করলো কি, সে হচ্ছে গিয়ে তাদের ফোর্ট উইলিয়াম দখল করে কলকাতার নাম চেঞ্জ করে করে দিল কি আলীনগর, এবং ইংরেজদের যে কাশিমবাজার দুর্গ ছিল এটা হচ্ছে গিয়ে সে দখল করে ফেলে। এখন এই যে সে দখল করে ফেললো, এটার ফলে কিন্তু ব্রিটিশরা কি করলো, খেপে গেছে। হ্যাঁ, খেপে গিয়ে তো তার বিরুদ্ধে নানা ধরনের হচ্ছে ষড়যন্ত্র শুরু হইল। এই ষড়যন্ত্রের সূত্রপাত করছে কে, যে হলওয়েল। হলওয়েল বলছে কি যে ফোর্ট উইলিয়ামের ভিতরে একটা জানলাবিহীন ক্ষুদ্র একটা কামরা ছিল, এখানের মধ্যে হচ্ছে সে সবাইকে মেরে ফেলতেছে, এবং এটার নিউজটা বাইরে বের হওয়া যাচ্ছে না, এবং মানে আমাদের ওই কাইন্ড অফ আয়নাঘর যেটা আপনাদের, এরকম একটা ব্যাপার যে এটা সিরাজউদ্দৌলা চালু করছে। তো এই হচ্ছে অন্ধকূপ হত্যা কাহিনী, এবং এই প্রোপাগান্ডা তো চারিদিকে ছড়াই ফেলে হলওয়েল, এবং সবাই কিন্তু ক্ষিপ্ত হয়ে যায়। হ্যাঁ, সবাই ভয় পায় যে আসলে কি এরকম হচ্ছে কিনা। তো সিরাজউদ্দৌলার এগেনস্টে তো জনরোষ বলেন বা ব্রিটিশ আর্মি, তারা সবাই ক্ষিপ্ত হয়ে পরবর্তীতে আমরা দেখতে পাই কি হইলো, আমাদের পলাশির যুদ্ধের সূচনা হলো। তাহলে এই সেই পলাশির যুদ্ধ 23শে জুন 1757 কোথায় হয়েছে, ভাগীরথী নদীর তীর, পশ্চিমবঙ্গ, ভারতে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর বাংলার নবাব সিরাজউদ্দৌলা, তাহলে এদের মধ্যে হয় কি পলাশির যুদ্ধ। সালটা ইম্পর্টেন্ট, 1757 23শে জুন, যদিও ছোটবেলা থেকে আমরা অনেক পড়েছি এটা। তাহলে কোথায় হয়েছে, ভাগীরথী নদীর তীর, পশ্চিমবঙ্গ, ভারতে। কার কার মধ্যে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর সিরাজউদ্দৌলার মধ্যে। তাহলে সিরাজউদ্দৌলাকে সমর্থন করেছিল ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তার প্রধান সেনাপতি ছিল ব্রিটিশদের পক্ষে রবার্ট ক্লাইভ, আর বাংলার পক্ষে হচ্ছে মোহনলাল, বাংলা বাহিনী। বাংলা সেনাবাহিনীর ভ্যানগার্ড মীর মদন, সে একদম ফ্রন্ট রোতে। আর বাংলার পক্ষে যে ফরাসি সেনাপতি যুদ্ধ করেছিলেন তার নাম হচ্ছে সিনফ্রে। তাহলে ফরাসিরা কিন্তু আমাদের হেল্প করার চেষ্টা করছিল। পলাশি জায়গার নাম, হ্যাঁ, পলাশি ওই জায়গাটার নাম, ঢাকার পলাশিতে ছিল না। সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাত করা সেনা সদস্য মীর জাফর, এই যে মীর জাফরের রোল জানতে চাইছেন একজন, হ্যাঁ, তাহলে সে কি করছে, বিশ্বাসঘাতকতা করছে। ওই আপনারা ইয়ে দেখেন নাই অরুণ রায়ের সিনেমা সিরাজউদ্দৌলা, বুকে হাত দিয়ে বিশ্বাসঘাতক, এখনই বেরিয়ে যা। তাহলে আর কে করছে বিশ্বাসঘাতক, রায়দুল্লাহ আর হচ্ছে ইয়ার লতিফ খান। আর সিরাজের পক্ষে লড়ে যাওয়া যে সেনা সদস্য এটা হচ্ছে মীর মদন আর হচ্ছে মোহনলাল। যুদ্ধের কারণ কি ছিল, নবাবকে কোম্পানির কর না দেওয়া, ওই যে বলেছিলাম ওরা ট্যাক্স দিচ্ছিল না, দস্তকের অপব্যবহার, তারা একটা চুক্তি করছিল, ওই চুক্তির অপব্যবহার করতেছিল ওই সময়। হ্যাঁ, এবং আলীবর্দী খানের সঙ্গে যে চুক্তিগুলো ছিল সেই মানে ওরা সবগুলো ফ্রিতে খাইতে চাইবে, যে আমি তোমারে আগে যে কথা ছিল কি যে আমি সব টাকাটুকু উঠাবো, তোমারে হচ্ছে চালানোর জন্য কিছু দিব, সে তারা ওইটাও দিচ্ছিল না। এখন ভাই কি করবে, চালাইতে হবে না। এটা হচ্ছে গিয়ে আপনার যুদ্ধের কারণ ছিল, এগুলোর কারণে সামগ্রিকভাবে আসলে যুদ্ধটা হয়েছিল। তো আলটিমেটলি কি হয়, 23শে জুন 1757 এত বিশ্বাসঘাতকের কারণে পলাশির যুদ্ধে ইংরেজদের কাছে পরাজিত হন নবাব সিরাজউদ্দৌলা, এবং আমরা কি হইলাম, ব্রিটিশদের কাছে স্বাধীনতা হারাইলাম, এবং আমাদের সব তারা শেষ করা শুরু করলো, ডিভাইড এন্ড রুল শুরু হয়ে গেল। এত যে জ্ঞানজাম এখনো অব্দি, সবগুলো ব্রিটিশদের অবদান। আর হচ্ছে নবাবের হত্যাকারী সিরাজউদ্দৌলাকে মূলত হত্যা করেছিলেন মীর জাফরের পুত্র মিরানের নির্দেশে মোহাম্মদী বেগ নামক একজন, ভগবান গোলা নামক স্থানে। এই মোহাম্মদী বেগ নামটা মনে রাখবো। তাহলে এই ছিল কি নবাবের হত্যাকারী। এখন মীর জাফর তো হইতে পারে মেমান, তাইলে তার জামাতো তো ভালো, মেয়ের জামাই ভালো, সে ভালো কাজ করছে। সে কি করছে, সে হচ্ছে কি কিছুদিন বাংলার স্বাধিকার কিভাবে ধরে রাখা যায় এটা একটা চেষ্টা চালাইছে। ইংরেজরা মনে করছিল যে মীর জাফর তো বেঈমান, তার জামাতা তো নিশ্চয়ই তার একই ব্লাড হবে, হ্যাঁ, তারে হচ্ছে গিয়ে সে ইয়ে রাখছিল। তো এই বক্সারের যুদ্ধে কিন্তু দেখা গেল কি যে না, সে আসলে দেশাত্ম হতে উদ্বুদ্ধ। তো বক্সারের যুদ্ধ নামে একটা যুদ্ধ হয়েছিল, এটাতে কিন্তু সে ইংরেজদের বিরুদ্ধে সেনাবাহিনীর সেনাপতির দায়িত্ব পালন করে। হ্যাঁ, সুন্দর ছিল মীর কাসিম। তো বক্সারের যুদ্ধ বাংলাদেশের বাংলার সার্বভৌমত্ব রক্ষার শেষ চেষ্টা 1764-তে মীর কাসিম, নবাব সুজাউদ্দৌলা, সম্রাট শাহ আলম, আর বিরোধী পক্ষ কি মেজর মনরো। তখন তো ওই যে দিল্লির ইয়েও কিন্তু নিভু নিভু, সম্রাট শাহ আলম অনেক দুর্বল ছিলেন। তারপর হচ্ছে মীর কাসিম আর সুজাউদ্দৌলা অযোধ্যার সম্রাট ছিলেন।
তাহলে এরা মিলে কি করলো, এরা মিলে হচ্ছে গিয়ে বক্সারের যুদ্ধে একটা ট্রাই দিছিল, বাট আলটিমেটলি ইংল্যান্ডের কাছে কিন্তু হেরে গেছে। তাহলে এক নজরে হচ্ছে নবাব, খুব ইম্পর্টেন্ট স্লাইড, যে প্রথম স্বাধীন নবাব যদি বলি মুর্শিদ কুলি খান, শেষ স্বাধীন নবাব বললে সিরাজউদ্দৌলা, আর শেষ নবাব, এই দুইটার মধ্যে কিন্তু পেঁচানো যাবে না, নিজামুদ্দৌলা। হ্যাঁ, শেষ নবাব ছিল। স্বাধীন নবাব সে ইচ্ছা মতো চলছে, এরপর তো কিছু পুতুল বসাইছে না, এই তার মধ্যে লাস্ট পুতুল ছিল হচ্ছে গিয়ে নিজামুদ্দৌলা, সে শেষ নবাব। হ্যাঁ, বাংলার কফিনে শেষ পেরেক ঠুকে দিল। আর বাংলার স্বাধীন চেতা নবাব যদি বলি, এটা হচ্ছে আমাদের মীর কাসিম সাহেব। তাহলে আমরা চলেন রিক্যাপ করে আসি, শেষ আজকের পড়া, টেনশন নট, এরপরে সামান্য জাস্ট এন্ড করে দিব কিছু প্রশ্ন ধরে। তাহলে আমরা দেখলাম কি, সুবা বাংলা, মোগল প্রদেশে যে সুবা, সেটার দায়িত্ব নিল যারা, তাদের নাম হচ্ছে সুবাদার। প্রথম সুবাদার কে? ইসলাম খান, 1610 সালে। তাহলে ঢাকা টোটাল রাজধানী হয়েছে কয়বার? 5 বার হয়েছে। 1610 সালে প্রথম, সেকেন্ড হচ্ছে 1660-এ। তাহলে ঢাকাকে সর্বপ্রথম রাজধানীর মর্যাদা দেন কে? সুবাদার ইসলাম খান 1610 সালে। ধোলাইখাল খনন করেন, বারভূমিদের দমন করেন, নৌকা বাইচের প্রচলন করেন। আরেকজন সুবাদার, যেটি শাহজাহানের দ্বিতীয় ছেলে, সে নির্মাণ করেন বড় কাটরা। আর হোসনি দালান নির্মাণ করেছিলেন তার আমলে মীর মুরাদ। বড় কাটরা এই। আর ছোট কাটরা নির্মাণ করেন শায়েস্তা খান। এরপর আমরা দেখতে পেলাম আওরঙ্গজেবের আরেক প্রতিনিধিকে, মীর জুমলা, ঢাকা গেট যিনি নির্মাণ করেন। ইদ্রাকপুর দুর্গ উনি নির্মাণ করেছিলেন। ঢাকায় গড়ে তুলেছিলেন নয়নাভিরাম বাগান, বাগ ই বাদশাহী, যার আরেকটা নাম কি ছিল? রেসকোর্স ময়দান, পরবর্তীতে হয় সোহরাওয়ার্দী উদ্যান। আবার 1660 সালে উনি দ্বিতীয়বারের মতো ঢাকাকে রাজধানী করেন। এরপর আসে শায়েস্তা খান। শায়েস্তা খান এসে শায়েস্তা করেন কাদের? মগ জলদস্যুদের। নামকরণ করেন ইসলামাবাদ, চট্টগ্রামের। টাকায় 8 মণ চাল পাওয়া যায়। লালবাগ কেল্লা, ছোট কাটরা, চক মসজিদ, 7 গম্বুজ মসজিদ, এগুলো উনি নির্মাণ করেছিলেন। আর তার কন্যা পরিবিবির সমাধি এখানে ছিল। উল্লেখযোগ্য কিছু স্থাপত্য আমরা এগুলো দেখে আসছি। এরপর হচ্ছে আমরা দেখলাম কি, যে একজন এসে নবাবের মতো আচরণ শুরু করে দিচ্ছে। সে কে? মুর্শিদ কুলি খান, যে আমি আর তোমাদের কথা মানছি না, আমি আজকে থেকে নবাব। তাহলে বাংলার প্রথম নবাবকে আমাদের মুর্শিদ কুলি খান। উনি কি করলেন? উনি এসে ঢাকাকে নিয়ে গেলেন কোথায়? মুর্শিদাবাদে। এবং উনি কি করছেন? মাল জমিনী নামক রাজস্ব ব্যবস্থা চালু করছেন। উনি নির্মাণ করেন হচ্ছে করতলব খান মসজিদ, ঢাকার বেগম বাজারে। এরপর আমরা দেখতে পাই নবাব আলীবর্দী খান, যার প্রকৃত নাম ছিল মির্জা মোহাম্মদ আলী, যিনি মারাঠা দস্যুদের বিতাড়িত করেছিলেন। তার নাতি সিরাজউদ্দৌলা তারপর নবাব হন, যিনি ছিলেন শেষ স্বাধীন নবাব। পিতা জৈনুদ্দিন, মাতা আমেনা বেগম। 23 বছর বয়সে ক্ষমতায় আসেন, বাট ইংরেজদের এত শোষণের এগেনস্টে সে সোচ্চার হয় এবং 1756 সালে ফোর্ট উইলিয়াম দখল করে কলকাতার নামকরণ করেন আলীনগর, এবং ইংরেজদের কাশিমবাজার দুর্গ সে দখল করে ফেলে। এর মধ্যে হলওয়েল নামে একজন, সে অন্ধকূপ হত্যা কাহিনী তৈরি করে, প্রোপাগান্ডা ছড়ায় এবং তার বিরুদ্ধে ব্রিটিশদের আরো খেপায় তুলে। আলটিমেট খেলা কি হয়? এটা হয় হচ্ছে 23 জুন 1757 পলাশির যুদ্ধ, যেটা ভাগীরথী নদীর তীরে এবং বাংলার কুফিনে শেষ পেরেক। আমরা দেখতে পাই ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি যদি আমাদের পক্ষে লড়েছিল, আমাদের পক্ষে মোহনলাল ছিল, মীর মদন ছিল, সিনফ্রে ছিল, কিন্তু রবার্ট ক্লাইভের সঙ্গে মীর জাফর, রায়দুল্লাহ, বিআর লতিফ খান এরা জড়িত হয়ে যাওয়ায় আলটিমেটলি নবাব সিরাজউদ্দৌলা তথা আমরা বাঙালিরা ধরা খেয়ে গেলাম 23 জুন 1757 সালে ইংরেজদের কাছে। এবং এই মীর জাফরের পুত্র মিরানের নির্দেশে আমাদের নবাব সিরাজউদ্দৌলাকে মুহাম্মদী বেগ হত্যা করে। হ্যাঁ, সিরাজউদ্দৌলার কথা মনে বললে খারাপই লাগে। এরপর যদিও ব্রিটিশরা ভরসা করে মীর কাসিমকে বসাইছিল, মীর জাফরের জামাতা, কিন্তু সে দেশপ্রেমে উদ্বুদ্ধ ছিল। সে করলো কি, বক্সারের যুদ্ধ কত সালে? 1764 সালে। কিন্তু এটাতেও লাভ হয় না। দেখা যায় কি, ইংল্যান্ডের কাছে আমরা হেরে যাই। এখন দেখি বলে ফেলেন, সর্বপ্রথম ঢাকাকে রাজধানী করেন কে? মীর কাসিম। ঋত্বিক রোশন দেখতে। আচ্ছা, ইসলাম খান। ঢাকা গেট নির্মাণ করেন কে? ঢাকা গেট মীর জুমলা। চট্টগ্রামের নামকরণ ইসলামাবাদ করেন কে? হচ্ছে শায়েস্তা খান। বাংলার প্রথম স্বাধীন নবাব কে? প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি। করতলব খান মসজিদ কে নির্মাণ করেন? করতলব খান মসজিদ ওই মুর্শিদ ভাই করছে। বড় কাটরা কে নির্মাণ করছে? বড় কাটরা, বড় কাটরা এই যে ভুল করা যাবে না,
কনফিউজড হওয়া যাবে না। বড় কাটরা হচ্ছে শাহ সুজা, ছোট কাটরা বললে হচ্ছে শায়েস্তা খান, ঠিক আছে? ভুল যাতে না হয়। আচ্ছা, এখন কি আরেকটু পড়বেন নাকি খিদে টিদে লাগছে আপনাদের? নাকি শেষ করে দিতাম? আর পড়বেন না? আজকে থাক। আজকে তো থাকবেই, শেষ তো, মোগল পিরিয়ড শেষ। এরপর থেকে হচ্ছে আমাদের ব্রিটিশদের ক্যারাগুরি শুরু হবে, আমাদের গুরুদেব অবতীর্ণ হবেন ইতিহাসের এই পর্যায়ে, আমাদের আইভিন ভাই হাল ধরবেন সামনে থেকে। হ্যাঁ, আপনাদের আসল জায়গায়। হ্যাঁ, তাহলে যেহেতু হচ্ছে খিদা লাগছে আপনাদের, আপনাদের সামনে একটা মুঘল খাবারের থালি, যে মুঘলদের বেস্ট অবদান যেটা করছে তারা, যে মানে আমার কাছে তো মুঘলদের মানে তারা নমস্য ব্যক্তি, এই কারণে মানে পুরো প্যাকেজই আপনাদের সামনে দিয়ে দিলাম, যে তুলে তুলে খান। ঠিক আছে, তাহলে আজকে এই মুঘলীয় খানার মাধ্যমেই আমরা আমাদের শেষ করে ফেললাম আজকের মুঘল আমল। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে।